পায়ের উপর পা তুলে আরাম করে বসে আছে খান গ্রুপ ইন্ডাস্ট্রি মহাপরিচালক আরাফ খান। আর এক নজরে চেয়ে আছে শীতলের দিকে। চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় সেন্সলেস হয়ে পড়ে আছে শীতল, মুখটা কাপড় দিয়ে ঢাকা। গার্ডকে বলো কাপড়টা সরাতে। কাপড়টা সরাতে যেন একটা মিষ্টি মায়াবী সুন্দর চেহারা বের হয়ে আসলো। আরাফ থমকে গেছে, মুখ দিয়ে আপনা আপনি বের হয়ে এসেছে। মায়াবিনী, কেন হঠাৎ তুমি এলে? কেন নয়, তবে বুড়োটা জুড়ে আজ পেয়েও হারানো যায় না মানা। বাচ্চার মানেটা রয়ে যাবে দূরে। সত্যি কি তুমি এই আরবের মায়াবিনী? লেহেঙ্গাটা ওলট পালট, চুল খোপা করা। আরব একটা গার্ডকে ইশারা করে বলে পানির বোতল নিয়ে আসতে। একটা গার্ড পানির বোতল নিয়ে আসে তার দিকে। আরব পানির বোতলের পানিটা শীতলের মুখে ঢেলে দিল। শীতল চোখ মিলে তাকে দেখে তার সামনে একটা লোক বসে আছে। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে সে এখনো ভীষণ রেগে আছে। ফ্ল্যাশব্যাক। হ্যালো স্যার, আজ আরমান মির্জার গ্যাং কিছু মেয়ে আর বাচ্চাদের কিডন্যাপ করে বর্ডারের বাইরে পাচারের জন্য নিয়ে যাচ্ছে। ড্রাগ সাপ্লাই করার জন্য রতন খামারের গোডাউনে রাখা হয়েছে। মেয়েদের সাথে যে বাচ্চাগুলোকে পাচার করা হবে তাদের কাঁধে ছোট ব্যাগের মধ্যে ড্রাগ সাপ্লাই করে বিদেশে চালান করা হবে আজ রাতেই। ওকে, তুমি তাদের ফলো করো আর আমাকে প্রত্যেকটা সময় লোকেশন মেসেজ করতে থাকো। রতন খামারের গোডাউনে ড্রাগস বাচ্চাদের ব্যাগে যাওয়ার আগেই সেগুলোকে আমি আগুনে ঝলসানো দেখতে চাই। ওদের কেউ যেন তোমাদের দিকে সন্দেহ না করে, সেদিকে খেয়াল রাখবে। ওখানকার কাজ শেষ হলে সরে যাবে তোমরা। কাজটা করে সবটা আপডেট দিতে থাকো। মেয়েদের আর বাচ্চাদের বাঁচানোর জন্য রাতের মিশনে নামবো আমরা। জি স্যার, আমরা আপনাকে প্রতিটি মুহূর্তে আপডেট দিতে থাকব। সালাম স্যার, আল্লাহ হাফেজ। সেই লোকের কথা মতো রতন খামারের গোডাউনে আগুন, কোটি কোটি টাকার ড্রাগ চলছে দাও দাও করে। আরমান মির্জার মাথায় হাত কি হইলো তার এমন সর্বনাশ? কোটি কোটি টাকা লস হলো, কি জবাব দেবে জগৎ রায়কে? জগৎ রায় আরমান মির্জাকে ছেড়ে দিবে হেই ফুলের জন্য? মনে হয় না। হঠাৎ কল আসায় কাঁপাকাঁপি শুরু করে দেয়। আরমান মির্জা কাঁপা কাঁপা হাতে ফোন কানে ধরে। হ্যালো স্যার। কি ব্যাপার মির্জা সাহেব? কণ্ঠ এমন ভীতু কাপুরুষদের মতো শোনা যাচ্ছে কেন? মিউ করার মানুষ আমার একদম পছন্দের নয়। আপনি জানেন নিশ্চয়ই, তাহলে এমন মিউ করছেন কেন? আরমান মির্জা কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, একটা খারাপ খবর আছে। নো, নো মিস্টার আরমান মির্জা, নো। আপনি ভালো করে জানেন খারাপ কথা শোনার আমার অভ্যাস নেই। তাহলে আপনি এই কথা কেন বলছেন? আসলে স্যার, আমাদের রতন খামারের গোডাউন ড্রাগস বিদেশ চালান করার আগেই সবটা আগুন লেগে শেষ হয়ে গেছে। এই কথা বলে মির্জা সাহেব কাঁপাকাঁপির মাত্রা আরো বেড়ে গেল। মনে হয় হার্ট অ্যাটাক করবে এখনই। ও পাশে জগৎ রায় কোনো কথা বলতে না শুনে প্রাণ যায় যায় অবস্থা। নীরবতার লক্ষণ মানে বিপদের পূর্বাভাস। আহা মিস্টার মির্জা, এ তুমি কি শোনালে আমায়? আমার জন্য শরীরে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। তোমাকে এখন হাতের কাছে ফেলে আমি তোমার শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলতাম। আমার কোটি কোটি টাকা এভাবে আগুনের শেষ হলো কি করে? তুমি কি হাওয়া লাগিয়ে ঘুরছিলে? একটা কথা কান খুলে শুনে রাখো, আমার যে লস তুমি করিয়েছো তার পাই পাই হিসাব আমার চাই। বাকিগুলো কাজ এটার মতো অসম্পূর্ণ হলে তোমাকে এই পৃথিবী থেকে গায়েব করতে আমার 1 সেকেন্ডও লাগবে না। কথাটা মনে রেখো। আরমান মির্জা ফোনটা হাত থেকে রেখে টেনশনে পড়ে গেলেন। কি হবে কে জানে। এখন বাচ্চাদের আর মেয়েদের পাচার করে বিদেশে কূটনীতিদের সঙ্গে কথা বলে উচ্চমানে নিলাম করতে পারলে যেন লাভের মুখ দেখিয়ে সবাইকে খুশি করতে পারলে জগৎ রায়কে ঠান্ডা করার কিছুটা যাবে। আরমান মির্জা কাউকে ফোন লাগালেন। হ্যালো, আমার আরো মেয়ে চাই। যত টাকা লাগে লাগুক, আরো মেয়ে আনার ব্যবস্থা করো। জগৎ রায়কে খুশি করার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। প্রয়োজন পড়লে নিজের মেয়েকে জগৎ রায়ের বিছানায় পাঠাতে দুবার ভাববো না আমি। দরজার পাশ থেকে কণিকা মির্জা এই কথা শুনে চমকে গেল। গায়ের পশম দাঁড়িয়ে গেছে। আরমান মির্জার কথা শুনে ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। দীর্ঘ 25 বছর এই মানুষটার সাথে সংসার করেছি আমি। কখনো ভাবতেই পারিনি মানুষটা এতটা নীচ, এতটা নোংরা। ছি।
নিজের এক ছেলেকে হারিয়েছি 5 বছর আগে, তার বাবার প্রায়শ্চিত্তর জন্যে। আরেক ছেলে বিদেশের মাটিতে পড়ে আছে বাবার কাজকর্মের শত্রু লোকদের জন্য। আর এখন মেয়েকে গুটি করে নিজের বাবা হয়ে যে নোংরা খেলায় মেতে উঠেছে, তা আমি মা হয়ে কিছুতেই হতে দেব না। আমার মেয়েকে বাঁচানোর জন্য যা করতে হয় আমি তাই করব। হ্যাঁ, এটা সত্যি, শীতলকে আমি জন্ম দেইনি, পেটে 9 মাস রাখিনি, তাই বলে মা হওয়া যায় না। শীতল আমার কিছু হয় না, কিন্তু ও তো তোমার মেয়ে, তোমার রক্ত। আর তাকে তুমি, ছি, আমার ভাবতেই ঘৃণা লাগছে। তোমার এই নোংরা মন মানসিকতার জন্য একে একে সব হারিয়েছো, করেছো টাকার পাহাড়। এই টাকার পাহাড় একদিন ধ্বংস হবে, তা খুব শীঘ্রই ঘনিয়ে আসছে। এটা বলে সরে আসলো কণিকা মির্জা। মেয়েকে বাঁচানোর জন্য আমাকে যা যা করতে হয় আমি তাই করব। এই কথা বলে বাড়ি থেকে বের হয়ে গেল কণিকা মির্জা। 1 ঘন্টা পর কণিকা মির্জা বসে আছে একটা বাড়িতে, যেখানে রয়েছে সিকিউরিটি গার্ড, সবার হাতে অস্ত্র। বাড়ির চারিদিকে রবট পুতুল রাখা। বিনা পারমিশন ঢুকতে গেলে প্রাণ হারাতে হবে, কারণ পুতুলগুলো ফায়ার শুরু করবে বিনা পারমিশনে ঢোকার চেষ্টা করলে। এখানে পারমিশন নিয়ে ঢুকতে হয়। কণিকা মির্জা পারমিশন নিয়েই এসেছে। সিঁড়ি বেয়ে নেমে আসছে আরফ খান, খান গ্রুপ ইন্ডাস্ট্রির মহা পরিচালক আরফ খান। বিজনেসম্যান হিসাবে সবাই এক নামে চেনে। আরব টাইগার্স গ্রুপের লিডার মাফিয়া কিং আরফ খান। মাফিয়া গ্রুপের লিডার নিজের এবং মা আর ছোট ভাইয়ের শত্রু আক্রমণের জন্য মাফিয়া গ্রুপ গঠন করে। তার জীবনে অনেক শত্রু, কারণ অসৎ অসাধু মানুষদের জন্য তিনি ভয়ঙ্কর মানুষ। আরবকে শেষ করতে অনেকে চেয়েছে, কিন্তু পারেনি, বারবার ব্যর্থ হয়েছে। আরব মার ভাইয়ের সাথে রয়েছে পুরনো খামে বিষাক্ত ভয়ঙ্কর অতীত, যা আস্তে আস্তে সামনে তুলে ধরা হবে। আরব দেখতে গুড লুকিং, হ্যান্ডসাম, জিম করে বডি, স্টাইলিশ। তার এত সৌন্দর্য, তবু তার কোনো অহংকার নেই। মাফিয়া গ্রুপদের মধ্যে টাইগার গ্রুপ সবচেয়ে বেশি ভয়ঙ্কর। কিং হওয়ার জন্য অন্তত গুরুত্বপূর্ণ সাথে দুঃসাহস, শক্তিশালী, বুদ্ধিমত্তার অধিকারী একজন মানুষ। নিজেকে অস্ত্র চালার পরিদর্শন করেছে, সেটা তারওয়ার হোক কিংবা বন্দুক, পিস্তল বা রাইফেল। আরব হার না মেনে লড়াই করতে হয়, নিজেকে সেইভাবেই তৈরি করেছে। সাঁতার কাটা দুরন্ত, পানির গভীরও সময় পরিমাপের, 60 মিনিটের 12 মিনিট সময় নিঃশ্বাস ছাড়াই থাকার প্রশিক্ষণ আরব নিয়েছে। আসসালামু আলাইকুম বাবা। আপনি আসসালামু আলাইকুম বাবা, আমি আপনার কাছে একটা সাহায্য চাইতে এসেছি। জানি না আমি মা হয়ে মেয়েকে বাঁচাতে পারবো কি না নিজের জন্মদাতার নোংরা ষড়যন্ত্রের শিকারের হাত থেকে। আরব সালামের জবাব দিয়ে ভুরু কুঁচকে থাকলো। কি বলতে চান আপনি? পরিষ্কার করে বলুন। এরপর কণিকা মির্জা যা বললেন তা শুনে আরাফের কপাল রাগ ফুলে গেছে। কতটা জঘন্য হলে নিজের মেয়েকে অন্যের বিছানায় পাঠানোর কথা ভাবতে পারে। আরাফের এক বুক ঘৃণা চলে আসে তার জন্য। আরাফ কণিকা মির্জাকে কথা দেয় তার কন্যাকে বাঁচাবে যে কোনো মূল্যে। শীতল তার বান্ধবীর বার্থডেতে পার্টি থেকে আসার পথে আরাফ মেয়ে গার্ড দিয়ে শীতলকে তুলে এনে মিশনে যায়। মির্জার জগতায়ের বরবাদি করে এবং মিশন সাকসেসফুল হয়। এবার বর্তমান আরব রাগী চোখে শীতলের দিকে তাকিয়ে আছে। কে আপনি? আমাকে এখানে ধরে রাখার মানে কি? আমি কে সেটা বলার প্রয়োজন মনে করছি না। তোমার মা মিসেস কণিকা মির্জার কথায় তোমাকে তুলে আনা হয়েছে। মিসেস কণিকা আমার কেউ নয়। আমি চিনি না তাকে। তার সাথে আমার কোনো সম্পর্কই নেই। আমার বাবা আরমান মির্জা, মা তারিন মির্জা। আমি তাদের একমাত্র কন্যা সন্তান। এই প্রথম দেখলাম মেয়ে মাকে অস্বীকার করছে আর মা মেয়েকে বাঁচানোর চেষ্টা করছে। ইন্টারেস্টিং ব্যাপারটা। কথা ঘোরানো আমার পছন্দ নয়। আমি সোজাসাপটা কথা বলবো। মিসেস কণিকা মির্জা আসলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। এটা আপনার ভুল ধারণা। আমি শীতল মির্জা। আমি কারো কাছে মাথা নোয়াতে শিখিনি। সব মিসেস কণিকার সাথে গলায় গলায় ভাব করে চলে গিয়ে নিজের ইমেজ নষ্ট করতে চায় না। আমি তো এখান থেকে পালাবো, সাথে আপনার নামে থানায় মামলা করব। বিশিষ্ট শিল্পপতি আরমান মির্জার একমাত্র কন্যাকে অপহরণ করার শাস্তি ভোগ করার জন্য তৈরি থাকুন মিস্টার। ও রিয়েলি? আই অ্যাম ইমপ্রেসড। একটা পিচ্ছি মেয়ে কিনা আরাব খানকে ভয় দেখায়। যে আরাব খানের নাম শুনলেই সবাই ভয় পায়। তাকে কিনা চোখ রাঙিয়ে হুমকি দিচ্ছে, তাও আবার সামনাসামনি। আপনার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে ভয়ে শেষ হয়ে যাইতো। এত কথা বলার সুযোগ পেত না আরাব খানের সামনে।
আপনি আমার সামনে বসেও গলা উঁচু করে কথা বলছেন। ওয়াও! অন্য কেউ কি করবে না করবে সেটা জানার আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি আপনাকে ছাড়বো না। আরাপ নিচু হয়ে শীতলের মুখের সামনে গিয়ে বলল, এখান থেকে উঠতে পারছেন না, আবার আমাকেও ছাড়বেন না বলছেন। জাস্ট একবার আমার হাতটা খুলেন, দেখেন আমি আপনার কি হালটা করি। সত্যি পারবেন আমার সাথে? ভয় পাচ্ছেন? হ্যাঁ, কিছুটা। তবুও ছেড়ে দেখি কি করতে পারেন। আরাপ হাতের বাঁধনটা খুলে দিল। শীতল বসা থেকে উঠে দাঁড়ালো। হাতের উপর রশির দাগ পড়ে গেছে। শীতল যেন এতক্ষণ পর মুক্ত পাখি হতে পারল। আরাপ একটা মুচকি হাসি দিয়ে বলল, তারপর কি করবেন আমার? শীতল আরাফের দিকে রাগান্বিত চোখ নিয়ে তাকালো। প্রথমে পা উঠিয়ে এক লাথি দিতে চাইলো, কিন্তু আরাফ সরে গেল। নিশানা মিস হওয়াতেই শীতল আরো খেপে গেল। এবার হাত দিয়ে খুশি মারলো নাক বরাবর। নাক এবারও খুব সাবধানে আরাফ পার হয়ে গেল। লেহেঙ্গার জন্য ঠিক মতো পাচ্ছে না নড়তে, বারবার পেত। এবার আরবকে থাপ্পড় মারার জন্য হাত বাড়াতেই আরাফ হাত টেনে শীতলকে পিছনে ঘুরিয়ে ফেলল। দুই হাত পিছনে চাপ দিয়ে ধরে শীতলকে কাছে টেনে নিল। শীতল হাঁসফাঁস করছে ছাড়া পাওয়ার জন্য। হাতে খুব লাগছে ওর। চুলগুলো খুব এলোমেলো হয়ে পড়েছে মুখের সামনে। অনেক দেখিয়েছেন মিস শীতল। নাও ইটস মাই টার্ন। ভীতু কাপুরুষ, সাহস থাকলে সামনে সামনে লড়াই কর। এইভাবে কেন ধরে আছিস? তাহলে কিভাবে ধরবো মিস শীতল? এভাবে? শীতলকে এবার ঘুরিয়ে আরাপের মুখের বরাবর দাঁড় করালো। কোমরে হাত, এক হাত শক্ত করে আটকে আছে, আর এক হাত শীতল দুই হাতে চেপে ধরেছে। এত কঠিন সময় আজ পর্যন্ত আসেনি শীতলের। পার্সোনাল লড়াই করতে এই লোকটার সাথে শক্তিতে। কি শেষ সব শক্তি? আপনি একটা জঘন্য শয়তান। মেয়ে কাছে পেয়ে কন্ট্রোল হচ্ছে না। শীতলের এ কথা শুনে মাথায় রক্ত চেপে গেল। শীতলের কোমরে চারটা নখ বসিয়ে দিল চাপ। লেহেঙ্গার সাথে ওড়নাটা কোমরের অংশটা সরে যাওয়ার সরাসরি কোমরের নখ বসে গেল। ব্যথায় শীতল চিৎকার করে উঠল। নেক্সট টাইম বি কেয়ারফুল। আমি সব সহ্য করব, বাট এইসব এক্সকিউজ না। ছাড়ুন, লাগছে আমার। আরাপ শীতলের দিকে তাকালো। কান্না করতে করতে মুখ লাল হয়ে গেছে। শীতল দাঁতে দাঁত চেপে আছে শক্ত করে। আরাপ ছেড়ে দিয়ে একটু দূরে সরে গেল। শীতল ঠাস করে নিচে বসে গেল। পেটের কাপড়টা সরিয়ে দেখলো জায়গাটা না নখের অনেকটা গর্ত হয়ে গেছে আর রক্ত বের হচ্ছে। প্রচন্ড জ্বলছে জায়গাটা। শীতল হাত দিয়ে ধরে আছে। উঠুন এখন আর আমার সাথে আসুন। শীতল করুণ চোখে বলল, কোথায় যাব? উঠুন আর আমাকে ফলো করুন প্রশ্ন না করে। শীতল আরাপের সাথে কোথাও যেতে চাচ্ছে না, তবু এক প্রকার বাধ্য হয়ে যাচ্ছে। আরাপ আগে আগে হেঁটে সামনের দিকে যাচ্ছে। পিছনে পিছনে শীতল হাঁটার চেষ্টা করছে। শরীর ক্লান্ত থাকায় মাথা কেমন যেন ঘুরছে। মাথা আর শরীর অবশ হয়ে আসছে। প্রচণ্ড শরীর ব্যথার মাথার ব্যথায় খারাপ লাগছে। হঠাৎ মাথা ঘুরে নিচে পড়ে গেল শীতল। পিছন থেকে থুম করে পড়ে যাওয়ার শব্দ হলো জোরে। হাতের বাহু ধরে কয়েকবার ছাকাতেই শীতল আরাপ হাতের উপরে কাত হয়ে ঢলে পড়ে গেল। হে মিস। হ্যালো। হেই, শুনছেন? না, কোনো সারা শব্দ নেই। এটা যে অভিনয় না, টের পাওয়া যাচ্ছে। কপাল কেটে রক্ত বের হয়ে আসছে। আরাপ পাজা কোলা করে দ্রুত হেঁটে ভিতরে যাচ্ছে, কিন্তু আলোর কাছাকাছি আসতেই দেখলো লেহেঙ্গা পায়ের অনেকটাই উপরে উঠে ফর্সা পায়ের খানিক অংশ দেখা যাচ্ছে। শরীরের কাপড় ঠিক নেই। আরাপ চিৎকার করে সবাইকে বলল বাড়ি সব আলো নিভিয়ে দিতে, লাইটের পাওয়ার হালকা করে দেওয়া সব। কোনো লাইট যেন না চলে, শুধু হাঁটা চলার জন্য আবছা আলো থাকে যেন। সাথে সাথে সব লাইট আবছা করে দিল। মিষ্টি চাঁদের আলোয় দুজন মানব মানবী মুখ বোঝা যাচ্ছে বেশ ভালোই। আরাপ দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে শীতলকে নিয়ে রুমে চলে আসলো। বিছানায় শুয়ে দিতে শীতল গরম নিঃশ্বাস ফেললো আরাপের মুখের উপর। আরাপ শীতলের হাতের উপর হাতটা পড়তে কেমন যেন লাগলো। পেটের কাছ থেকে ওড়নাটা একদম সরে গেছে। পেটের সবটাই দেখা যাচ্ছে সেখান দিয়ে। আরাপ ভেতরে কেমন যেন উসফুক করছে। শীতল হাত ছেড়ে দূরে সরে ব্যালকনিতে দাঁড়ালো। কখনো গরমের এত কাছাকাছি যায়নি, আর শীতলের কাছে যেতে কেমন পাগল পাগল লাগছে। নিজেকে কোনোরকম কন্ট্রোল করে ভদ্রতার খাতিরে সেইটুকু টেনে ঢেকে দিল কম্বল দিয়ে। খারাপও লাগছে, আবার নিজের ইগোতেও লাগছে। সে কেন কিছু করবে, কিন্তু শীতলের মুখটা কি আছে এটাই আরাপ ভেবে পায় না।
কেন বারবার ওই মুখটা টানে আরাফকে? এত কমল নিষ্পাপ কেন? বেশ সময় দাঁড়াতে পারল না সেখানে। নিচে এসে দুজন মহিলাকে ডেকে শীতলের কাপড় পরিবর্তন করে দিতে বলল, কারণ কাপড় ধুলোয় ময়লায় মাখা ছিল। তার উপরে আরাফ শীতলকে গায়ে পানি মেরেছিল জ্ঞান ফেরাতে। ডক্টরকে ফোন করে বাসায় আসতে বলল। ডাক্তার বসে চেক আপ করে গেল। শরীর দুর্বল থাকায় অজ্ঞান হয়ে পড়েছে। কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। বাইরে দুজনকে পাহারাতে রেখেছে, কিছু হলে যেন ওকে খবর দেওয়া হয়। সারাদিনের ধকল পার করে আরা বিছনায় গালিয়ে দিল। ক্লান্ত থাকায় অল্প কিছুক্ষণের ভেতরে চোখ চোখ লেগে আসতে শীতলের চেহারা ভেসে উঠল। এতটা কাছে তো কাউকে টানা হয়নি কখনো। ক্লাবে বারে যতবার গিয়েছে হাজারো নারী তাকে আকর্ষণ করেছে, কিন্তু কারো দিকে কখনো চোখ লাগেনি। কিন্তু আজ কি হলো? চোখটার সাথে সাথে খুলে গেল। শীতল ফর্সা পেটের খানিক অংশটা যেন একটু আগে চোখের সামনে স্পর্শ হয়েছিল, আর আরাফ হাত বাড়িয়ে সেখানে শুয়ে দিতে চাইছিল। এ কেমন বিচলিত হচ্ছে, সে বারবার গলা শুকিয়ে আছে। টেবিলের পাশে রাখা গ্লাসটা থেকে ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে নিল। বিছনায় আবার হেলান দিল, কিন্তু ঘুরে ফিরে ওই একটা জিনিস বারবার চোখের সামনে ফাটছে। রাগ উঠে যাচ্ছে নিজের উপর। বিছনা থেকে নেমে পাশের ছোট্ট রুমে গেল। আরাফ রুমের সাথে অ্যাটাচ ব্যায়ামের জন্য আলাদা একটা রুম আছে, আর ওখানে প্রায় সকাল কাটে আরাফের। স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন, তাই তো এত ফিট বডি। আরাফ কানে হেডফোন লাগিয়ে ওর ট্রেডমিলে দৌড়াচ্ছে, যাতে ক্লান্ত হলে ঘুম আসে তাড়াতাড়ি। কিন্তু কি আশ্চর্য, বারবার শীতল অজ্ঞান হওয়ার দৃশ্যটা মনে আসছে। বিরক্তিকর শেষ সীমায় পৌঁছে গেল। নিজেকে কোনোভাবে শান্ত করতে না পেরে শীতলকে যেই রুমে রেখেছে সেই রুমে চলে এলো। খাটে নিশ্চিন্তে শুয়ে আছে শীতল। ঠান্ডা বাতাস এসে শীতলের মুখের উপর চুলগুলো সরিয়ে দিল। আরাফ নেশা ভরা চোখে শীতলকে দেখে যাচ্ছে। শীতলের মাথার কাছে বসে পড়ল। কি আছে এই মুখে? বারবার কেন টানছে এই মুখ? শীতলের মুখের কাছে মুখ নিতেই আরাফের নিঃশ্বাস শীতলের মুখের উপর পড়ল। আরাফের ঠোঁট দুটো ভীষণ কাঁপছে, গলায় শুকিয়ে কাঠ হয়ে গেছে। নিজেকে বড্ড তৃষ্ণাময় লাগছে। আরাফ নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। নিজের বডির মধ্যে থাকা চাওয়াটা পূরণ করে ফেলল। শীতলকে কপালে নিজের ওষ্ঠদয় দিয়ে ছুঁয়ে দিল। হৃদস্পন্দন বেড়ে গেল। বুকের ভিতর টিপ টিপ আওয়াজ হাজার গুণ হতে লাগলো। এক ঢোক গিলে শীতলে মুখ ফানে তীক্ষ্ণ চোখে চেয়ে অস্পষ্ট স্বরেই বলল, মায়াবিনী, আরবের মায়াবিনী হবে তুমি? আসবে হৃদয় স্পন্দনের টানে বুকের ব্যাপার সাথে। নো গিফটস রিসিভ, ক্যান নট গো টু এনি স্টোর, নট ফাউন্ড আন্ডার এনি ট্রি, ইটস জাস্ট অ্যাভেলেবল, রিমেম্বার দ্য পিপল অফ ট্রু লাভ। আরাফ শীতলের কোমরে যে জায়গাটা খামচি ধরেছিল সেখানে ঔষধ লাগিয়ে দিল। ডাক্তার মাথা ব্যান্ডেজ করে গিয়েছে। কণিকা আরাফের ডুপ্লিকেট বাড়িতে এসেছে মেয়েকে নেওয়ার জন্য। আরাফ নিচে এসে শীতলের মায়ের বরাবর বসল। মিসেস কণিকা শীতলকে নিয়ে যাওয়ার কথা বললে আরাফের বুক খালি কেঁপে উঠল। ওকে কোথাও নিবেন না, ভারী কণ্ঠে বলে উঠল আরাফ। কি বলছো বাবা? কেন নিব না আমার মেয়েকে? কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলেন মিসেস কণিকা মির্জা। ও এখানে থাকবে আমার কাছে। দেখেন, একদিন না একদিন ওকে বিয়ে দিতে হবে, আর সেটা আমার সাথেই দিবেন। তাই আমার সাথেই বিয়ে হওয়া পর্যন্ত ও এইখানে থাকবে। অবাক হয়ে গেলেন মিসেস কণিকা। ইয়েস, ওকে পছন্দ হয়েছে আমার। আর আপনার স্বামী জনাব আরমান মির্জা নিজের মেয়েকে বলি যে কোনো মুহূর্তে চড়াতে পারেন। এখন নজর ওর উপর থাকতে হবে 24 ঘন্টা। বাবা হয়ে মেয়েকে নিয়ে জঘন্য কথা বলতে যার মুখে বাঁধে না, সে সবই করতে পারে। আপনাদের সাথে পাঠালে রিস্ক পারবেন, আমার কাছে সেফ থাকবে ও। আর আমি বলছি না যে আপনি ওর সাথে একেবারে দেখা করতে পারবেন না। যখন দেখা করতে চাইবেন আমাকে জানিয়ে দিবেন। কণিকা মির্জা আরাফের কথা যুক্তি আছে ভেবে উনি চুপ করে রইলেন। কিন্তু শীতল কি এইখানে থাকতে চাইবে? ও তো ওর বাবাকে পাগলের মতো ভালোবাসে। তুমি ওকে এখানে আটকে রাখতে পারবে না। আর আরমান মির্জা, শীতল তোমার এখানে আছে জানতে পারলে লঙ্কা কাণ্ড হবে। শত্রুর বাড়িতে মেয়ে আছে জানতে পারলে মুখ বুঝিয়ে নিশ্চয়ই চুপ করে থাকবে না, কিছু করার চেষ্টা করবে।
মির্জা মঞ্জিলা আরমান মির্জা পাগলা কুকুরের মতো করছে। সত্যি বাড়িতে মেয়ে আছে সেটা ফোন দিয়ে আরাফ খান নিজেই বলেছে। তখন থেকে মির্জা মঞ্জিল এসে ভাঙচুর চিৎকার চেঁচামেচি করছে আর মিসেস কণিকার গায়েও হাত তুলেছে, রক্তাক্ত করেছে নিজের স্ত্রীকে। একের পর এক সব প্ল্যান ফেঁসে দিচ্ছে এই আরাফ খান। আবার এখন নাকি মেয়ে সেই আরাফ খানের কাছেই। রাগের শরীর চলছে আরমান মির্জার। সকালে স্নিগ্ধ আলো সাদা রঙের জানলার পর্দাটা সরে এক রাশি সূর্য কিরণ ঝিকমিক করতে করতে জানান দিল সকাল হয়ে গিয়েছে। সকালে সূর্য স্বাগত জানাচ্ছে আরাবের মায়াবিনীকে। শীতল ঘুম ভেঙে গেল, বিছনায় উঠে বসে। মাথা কেমন যেমন ঝিমঝিম করছে। সাদা টাইলসের মেঝেতে সূর্যরশ্মি খেলা করছে নতুন অতিথির আগমনে। বিল্ডিংগুলোর গায়ে রোদ চিকমিক করছে। এখনো শহরে কোলাহল নামেনি। কর্মব্যস্ত মানুষরা কেউ কেউ বেরিয়েছে কাজে। আরাব বেলকুনিতে দাঁড়িয়ে হাজার কথা ভাবছে। রুমের মধ্য থেকে আওয়াজ পাওয়া বেলকুনি থেকে রুমে আসলো আরাফ। আরাফ এসে দেখলো শীতল জেগে গেছে। কি ম্যাডাম, ঘুমিয়েছে তাহলে? আমি তো ভাবলাম আজকে আর ঘুম থেকে উঠবেন না, তাই তো এক বালতি পানি ওয়াশরুমে রেখে এসেছি। এখন না উঠলে আপনার মাথায় ঢিলা দিতাম। আমার আবার কারো শান্তির ঘুম দেখলে সহ্য হয় না। আপনি আপনি এখানে কেন? কখন আসলেন আমার রুমে? সিকিউরিটি আপনাকে কিভাবে রুমে আসার ঢোকার পারমিশন দিল? ও হ্যালো ম্যাডাম, কল্পনার জগৎ থেকে বাস্তবে আসুন। আমি আপনার রুমে নই, বরং আপনি আমার রুমে, আমার বাড়িতে আছেন। কাল একটা গোটা রাত আপনি আমার সাথে কাটিয়েছেন, তাও আবার আমার সাথে। লাস্ট কথাটা শীতলের কানের সামনে গিয়ে ধীরে ধীরেই বলল। শীতল পুরো মমসে দাঁড়িয়ে আছে। কালকের কথাগুলো মনে পড়লো, কাপা কাপা গলায় বলল। আপনি কি করছেন আমার সাথে, অসভ্য লোক? অনেক কিছু করেছি, বিশ্বাস করুন। কালকের মতো এত সুন্দর ঘুম আমার জীবনে হয়নি। কালকের রাতটা আমার জন্য মধুময় ছিল। কালকের রাতটা আমার জীবনের বেস্ট মোমেন্ট সিটি হিসেবে থাকবে। আপনাকে এত পেয়েছি, আমি যা মুখে বলার মতো নয়। সবটা বুঝে নিতে হয়। খুব গভীরতরভাবে পেয়েছি, সেসব ভাবলে আমার শিহরণ বয়ে যায়। প্রশান্তি আসে মনে। আহা কি সুখ ছিল। কোমরের লাল তিলটা বড্ড মন কেড়েছিল। তাই তো সারা রাত তোমাতে পিওর ছিলাম। আমাদেরও সবকিছু যখন হয়ে গেছে তখন আপনি করে পর করার মানে হয় না। এখন আপনি জায়গা থেকে তুমি হবে, শুধু তুমি। শীতল কোমরে একটা হাত থেকে খুব কাছে টেনে নিয়ে কারে কারে কথাগুলো বলল আরাফ। আরাফ কথাগুলো বলার সময় শীতলের কানে লতিতে চুমু খেয়ে বসলো। শীতল একটা ঢোক গিলে বিছনার উপর লাফ দিয়ে বসে বলল। শীতলের মুখের ভাবভঙ্গি বুঝে হাসতে লাগলো। কি মিস, চিন্তায় পড়ে গেলেন তো? ইউ লুচু ছেলে, অসভ্য! তুমি আমার সুযোগ নিয়েছো। তোমাকে আজ আমি মেরেই ফেলবো। শীতল কথাগুলো বলে আরাফের গায়ে বালি ছুঁড়ে মারলো। শীতল বিছনায় হাত পা ছুঁড়ে বাচ্চাদের মতো কাঁদছে। আরাফ শীতলের এই অবস্থা দেখে মিটি মিটি হাসছে। যা বাবা, আমি কি করলাম? যা করার তুমি তো করবে, আমি তো অবুঝ ছিলাম। শীতল রাগের মাথায় বলে বসলো। আমি সব সহ্য করতে পারি মিস্টার আন্নাপ। আমি এতটাও দুর্বল না। আজকে আমি আপনাকে খুন করেই ফেলবো। আপনি অবুঝ না, বড্ড অসভ্য, লুচ্ছু ম্যান। আচ্ছা তাই নাকি? সেজন্য অতঃপর পটে অজ্ঞান হয়ে ঢলে পড়েছ আমার কোলে চড়ার জন্য। কালকে উঠতে পারলে না বলেই তো আমাকে এক প্রকার বাধ্য হয়ে তোমাকে বিছানায় শোয়াতে হলো। কাল রাতে আমার সাহায্যের প্রয়োজন হয়েছিল। কাজে দুটো মহিলার মাধ্যমে তোমার ড্রেস পাল্টানো হয়েছে। ওদের একটা নতুন জামা দিয়েছে তোমাকে পরতে। আমার এখানে আমি ছাড়া আর কাজের লোক ছাড়া কেউ থাকে না। তোমাকে তার ড্রেস দিব। এত কিছু করলাম সেজন্য কোথায় একটু নরম হবে তা না করে আমাকে বালিশ মেরে লুচু আর অসভ্য উপাধি দিয়ে দিলে। শীতল অবাক হয়ে আরাফের মুখের দিকে তাকালো। সাহায্য মানে? তার মানে আপনি আমাকে অজ্ঞান অবস্থায় শুয়ে রেখে গিয়েছিলেন? শুধু এইটুকু কাজ ছিল? আমি তো কি বলো, কি মনে করেছিলে তোমার সাথে ভুলভাল কাজ করবো? আরবের নজর এতটা নিচু মাইন্ডের নয়। শীতল ঢোক গিলেই বলল। সেটা আমার অবচেতন অবস্থায়। এখন আমি পূর্ণ সুস্থ মস্তিষ্কে এবং জ্ঞানে আছি। আপনার সাহায্যের আমার প্রয়োজন নেই। মানবতার খাতিরে কাল সাহায্য করেছি আমি। তোমার সাহায্য করার জন্য আমার বয়ে যাচ্ছে না। মানবতা? সেটা কি আপনি জানেন? এটা মেয়ে একটা ছেলের সাথে একই বাড়িতে সাহারা ছিল। অন্যকে বলে কি করতে জানি না, বাট আমি কারোর ঘুমের সুযোগ নিই না। আমি যা করার তো সজ্ঞানে করলে, বুঝলে? কিন্ডমি মায়াবিনী, এটাকে বলে মানবতা। ঘুমের ঘরে সুযোগ না নিয়ে সরাসরি সুযোগ নেওয়া। লাশ কথাটা বলে চোখ পিট পিট করলো আরাফ। ইউ ফর দ্য নাইট। বলে শীতলের কাছে এগিয়ে এলো আরাফ। শীতল ঢোক গিলে বিছনায় একটু পিছালো। সরে দাঁড়ান।
জোরে বলে উঠল শীতল। আমি চাই শুধু তোমাকে এক রাতের জন্য নয়, সারাদিন, সারা রাত, স্বপনে, শয়নে, সারা জীবনের জন্য। যদি তুমি চাও, প্রত্যেকটা রাতই তোমার সাথে কাটাবো। বলে বাঁকা হাসলো আরাফ। আরাফের কথা মুখটা কাচুমাচু করে ফেললো, বুকের ভিতরে কেমন যেন করছে, তবুও সামনে নিল নিজেকে। পতিতা পল্লী যান, ভদ্র ঘরের মেয়েরা আপনার জন্য নয়। বলেই সরে যাচ্ছিল শীতল। আরাফ শীতলকে টান দিয়ে বিছনা থেকে নামিয়ে সোজা করে দাঁড় করিয়ে নিজের সামনে এসে দাঁড়ালো। দরকার পড়লে যেতাম, তবে তোমাকেই চাই। আর যেটা চাই সেটা কিভাবে আদায় করে নিতে হয় তা আরাফ খানের ভালো করে জানা আছে। বলে শীতলের ঠোঁটের দিকে এগিয়ে এলো আরাফ। আরাফের কাছে ভয় পেয়ে চোখ বন্ধ করে নিল শীতল। আরাফ শীতলের চোখ বন্ধ করতে দেখে বাঁকা হাসলো। যাক, ডোজটা তাহলে কাজে দিয়েছে। তার বাঘিনীকে কোনো দিক দিয়ে কাবু বা জব্দ করতে পারছিলাম না, কিন্তু আজকে কাবু করতে পেরেছি। একবার যদি ছুটতে পারি না, শেষ করে ফেলবো আপনাকে। দাঁতে দাঁত চেপে বলল শীতল। শীতলের অনেকটাই কাছে চলে আসলো আরাফ। তোমার মাঝেই তো শেষ হতে চাই। বলে শীতলের হাত জোড়া এক হাতে ধরে গলের মাঝে কিস করে বসলো আরাফ। শীতল হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল। বুকের ভিতর তলা পড়া শুরু করে গেছে। বুক ধুকপুক ধুকপুক করছে ওর। আরাফের নিঃশ্বাস শীতলের মুখে এসে পড়েছে। শীতল নড়তেও পারছে না। আরাফ আরেকবার চুমু দিতে গেলে শীতল নিজেকে ছাড়াতে চেষ্টা করলো। লাফালাফি দেখে আরাফ ভীষণ রাগ হলো। শীতল কানের কাছে এসে ফিস ফিস করে বলল। আমার রোমাঞ্চের সময় ডিস্টার্ব পছন্দ নয়। শীতল থেমে গেল। আরাফ কথাগুলো শুনে হতভম্ব। হাত আলগা হতে শীতলকে সামনে ফিরিয়ে ওকে দেয়ালে চেপে ধরল। মায়াবিনী মাঝে হারিয়ে ফেলেছে নিজেকে আরাফ। শীতলের মুখের দিকে একটু তাকালো আরাফ। শীতল মুখের উপর ফু দিয়ে চুলগুলো সরালো। ঠোঁটে লিপস্টিক, চোখার নাক, বড় চোখে ঘন পাপড়ি, সব মিলিয়ে অনিন্দ সৌন্দর্যের অধিকারী আরাফের মায়াবিনী। এখন কথা বেশি না বলে ফ্রেশ হয়ে নিচে নামো, লক্ষ্মীর মতো একসাথে ব্রেকফাস্ট করব। আরাফ কথা বলে চলে গেল, শীতলকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই। ওয়াশরুমের শীতল পানি দু হাতে ভরে মুখে ছিটিয়ে দিতেই শীতলের মনটা সহজতায় ভরে উঠল। ফ্রেশ হয়ে নিজেকে আয়নায় ভালো মতো চেক করে নিল। না, সব তো ঠিক আছে। কালকে লেহেঙ্গার জায়গায় একটা নতুন ড্রেস গায়ে চড়ানো। নিচে যাওয়ার আগে পাশের রুমটায় চোখ পড়ল শীতলের। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে, তার মানে আরাফ ফ্রেশ হচ্ছে। টি টেবিলের উপর বন্দুকটা রয়েছে। শীতল রুমে কাউকে না দেখে নিজের হাতে বন্দুকটা তুলে নিল। বন্দুকটা নিয়ে নিজের ঘরে চুপি চুপি পালিয়ে এলো। এখন একটাই হবে শীতলের হাতিয়ার, আরাফকে শেষ করার জন্য। আরাফ ফ্রেশ হয়ে ব্ল্যাক শার্ট গায়ে জড়াতে জড়াতে নিচে চলে গেল। সিক্স প্যাক, বডি ফিটনেস, হেয়ার স্টাইল, খোঁচা খোঁচা দাড়ি, বুকের হালকা লোমগুলো মেয়েদের আকর্ষণ করার জন্য যথেষ্ট। আরাফ পেপারে চোখ বোলাচ্ছিল, তখনই শীতল সুন্দর পরিপাটিভাবে নেমে আসলো। আরাফ শীতলকে দেখে পেপারটা রেখে কিছু বলতে যাবে, তখনই বন্দুক সামনে তাক করে শুট করে দিল। নিচে যাওয়ার আগে পাশের রুমটায় চোখ পড়ল শীতলের। ওয়াশরুম থেকে পানির শব্দ আছে, তার মানে আরাফ ফ্রেশ হচ্ছে। টি টেবিলের উপরে বন্দুকটা রয়েছে। শীতল রুমে কাউকে না দেখে নিজের হাতে বন্দুকটা তুলে নিল। বন্দুকটা হাতে নিজের ঘরে চুপি চুপি পালিয়ে এলো। এখন এটাই হবে শীতলের হাতিয়ার, আরাফকে শেষ করার জন্য। আরাফ ফ্রেশ হয়ে ব্ল্যাক শার্ট গায়ে জড়াতে জড়াতে নিচে চলে গেল। সিক্স প্যাক, বডি ফিটনেস, হেয়ার স্টাইল, খোঁচা খোঁচা দাড়ি, বুকের হালকা নমগুলো মেয়েদের আকর্ষণ করার জন্য যথেষ্ট। আরাফ পেপারে মুখ বোলাচ্ছিল, তখনই শীতল সুন্দর পরিপাটিভাবে নেমে আসলো। আরাফ শীতলকে দেখে পেপারটা রেখে কিছু বলতে যাবে, তখনই বন্দুক সামনে তাক করে শুট করে দিল। সাথে সাথে এক বিকট আওয়াজ পুরো রুমে এক কোণে ওই কোণ থেকে কেঁপে উঠল। আরাফ ফ্লোরে পড়ে আছে। শীতল চেক করার জন্য হাঁটু গেড়ে বসে হাত বাড়াতেই আরাফ শীতলকে জড়িয়ে ধরে উল্টো গড়িয়ে আরেক কোণে এসে পড়ল। শীতলের হাতের বন্দুক ছিটকে দূরে পড়ে গেল। আরাফের চোখে মুখে রেগে ফেটে যাচ্ছে। এতটা সাহস দেখানোর ইচ্ছে হয়েছে শীতলের? এত বড় সাহস যে আরাফের বাসায় আরাফকে আক্রমণ করবে? আরাফ শীতলকে ফ্লোর থেকে টান দিয়ে উঠিয়ে শুধু দাঁড় করিয়ে সজোরে একটা থাপ্পড় লাগিয়ে দিল গালে। থাপ্পড়ের শব্দে শীতল হতভম্ব হয়ে গেল। এক হাতে গাল ধরে রেখে তাকিয়ে রইল। গাল বেয়ে চোখের পানি বড় আকার ধারণ করে টপ টপ করে পড়ে যাচ্ছে।
আরাফ শীতলের চুলের মুঠি শক্ত করে চেপে ধরল। বড় বড় শ্বাস নিতে নিতে আরাফ রাগের মাত্রা বুঝতে চাইছে। শীতল ব্যথায় চোখটা বন্ধ করে নিয়েছে, তবু এই লোকের কাছে নিচু হবে না। শীতলের অ্যাটিটিউড আরাফের রাগ আরো বাড়াচ্ছে। চুপ করে আসি বলে মাথায় উঠে নাচবে? তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমার বাড়িতে আমাকে খুন করার চেষ্টা অনেক হয়েছে, আর নয়। এনাফ ইজ এনাফ। শুরু তুমি করেছো, এবার শেষটা আমি করব। শীতল চোখ মেলে আরাফের দিকে চাইল, চোখে প্রশ্ন। কি করতে চায় আরাফ? আরাফ শীতলকে করে তুলে নিয়ে যাচ্ছে। বাইরে পাহারাদার সবগুলো লোক হা করে দেখছে, ইশারা করলো গার্ডদের সরে যেতে। আরাফ একটা ভয়ঙ্কর রূপের কথা কেউ ভাবতেই পারে না। শীতল চিৎকার করে গাড়ি কাঁপিয়ে দিচ্ছে, কিন্তু সে আওয়াজ যেন ইট পাথরের মতো জড় পদার্থ হয়ে গেছে। শীতল চিৎকার দিয়ে বারবার নিয়ে যেতে রাগ করছে, কিন্তু আরাপ এসব শুনছেই না। শীতলকে টানতে টানতে সুইমিং পুলে নিয়ে আসলো। সুইমিং পুলের কাছে আসতে শীতল কিছু বলার আগে ছুঁড়ে মারলো পানিতে। পানির বিকট শব্দ যেন আশেপাশে নীরবতাকে কিছু সময়ের মধ্যে চঞ্চল করে দিল। ঠান্ডা পানিতে পড়ে ছটপট শুরু করে দিল শীতল। এখানে পানি অনেক বেশি, দাঁড়ানোর মতো ঠাঁই পাচ্ছে না। তার উপর পানি প্রচণ্ড হিমশীতল। আরাপ একটা চেয়ার নিয়ে পুলের সাইডে পায়ের উপর পা তুলে দিয়ে বসে এইসব দেখছে আর মুচকি মুচকি হাসছে। প্লিজ এখান থেকে উঠান, আমি আর পারছি না। নো, এত তাড়াহুড়া কেন? একটু সহ্য করো। দেখো, জানো আরব কি পারে। শীতল বুঝতে পারলো আকুতি মিনতির কানে যাবে না তার, কিন্তু সাইডে আসার সুযোগটাই পাচ্ছে না। পা ছুটেতেও পানিতে পা ছুটতেও পারছে না। তার উপর সাঁতার যে সে জানেও না। দাঁতে দাঁত লাগিয়ে কাঁপছে। তবে বুঝতে পারে পানি বাড়ছে, যেটা কোমরের কিছুটা উপরে ছিল সেটা বুকের উপরে উঠে যাচ্ছে। শীতল চিৎকার হয়ে যাচ্ছে। হারাপ নিশ্চিন্তভাবে বসে আছে, যেন কিছুই হয়নি। প্লিজ হেল্প মি, আমাকে প্লিজ বাঁচান। কেন সিঙ্গিনি? কি হলো? সাপটা পায়ে লেগেছে নাকি? মানে সাপ আছে নাকি এখানে? হ্যাঁ, এটাই গোসল করে নাকি কেউ? সাপ, বিষাক্ত পোকামাকড় সব আছে এখানে। আমার অ্যানাকোন্ডা ব্যবসা এখানে। অ্যানাকোন্ডা? না, আমাকে বাঁচান প্লিজ প্লিজ। এবার বলো, আমার সাথে আর লাগতে আসবে? আমার সাথে লাগতে আসলে এমনই পরিণত হবে। ভাগ্যিস গুলিটা লাগার আগে সরে গেছিলাম, না হলে তো এখানেই পুটল ধরতে হতো আমার। এখন ঝটপট বলে ফেলো। কি বলবো? বোকামি, কিছুই বুঝি না। আমাকে সবটা বলে দিতে হবে। ওই যে 3টা মধুর শব্দ, আই লাভ ইউ। শীতল শক্ত দৃষ্টিতে চেয়ে আছে। খারাপ কথা শুনে মাথায় রক্ত উঠে গেল। আরাবকে চিবিয়ে খেতে পারলে শান্তি পেত শীতল, কিন্তু পরক্ষণেই পানির মাথা এত বেড়ে গেল, সাথে সাথেই ডুবে গেল শীতল। আর এখন শান্তিতে বসে আছে। কি হচ্ছে যেন দেখতেই চাইছে। ডুবে ডুবে পানি খাবে, তারপরও আই লাভ ইউ বলবে না। ইডিয়েট গার্ল। বিড়বিড় করে আরাব কথাগুলো বলল। শীতল আবার মাথা ওঠালো। এতক্ষণ পর ডুবে যাওয়ার কারণে চোখে পড়ল তলা দিয়ে পানি ছড়িয়ে ফরোয়ারের মতো হাঁপিয়ে যাচ্ছে শীতল বারবার। শীতলের চোখ লাল টকটকে হয়ে গেছে, নাক মুখ দিয়ে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আরাব পানিতে তলিয়ে গেছে। আবার কিছু সময় পর উঠে গেল, কোনোভাবেই সাইডে পৌঁছাতে পারছে না ওঠার জন্য। আচমকা ধপাস করে কিছু পড়ে যাওয়ার শব্দ হলো। শীতল মনে হলো কেউ হাত ধরে উপরে টান দিল। শীতল জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে আরাফের দিকে তাকিয়ে রইল। ভেজা শার্টটা বুকের সাথে আষ্টে পিষ্টে লেগে আছে, চুল বেয়ে টুপটুপ করে পানি পড়ছে। আরাফ জোরে শ্বাস নিচ্ছে। আরাফ নিঃশ্বাস শীতলের মুখে এসে পড়ছে। আরাফ শীতলকে না ধরার কারণে আরাফ তলিয়ে যাচ্ছিল, তার উপায় পাচ্ছিল না। আরাফ শক্ত করে কোমরে হাত দিয়ে নিজের কাছে টেনে নিল। শীতল উপায় না পেয়ে কিছুক্ষণ আগে দেখা পাশার অত্যাচারী পুরুষটাকেই জড়িয়ে ধরল। সাঁতার জানেন না? না, গলাপের ঠুনটুটো অসম্ভব রকম থরথরিয়ে কাঁপছে। আরাবে একটা ঠক গেল, আর কিছু জিজ্ঞাসা করতেই পারছে না। চোখে কেমন ঘোর লাগছে মায়াবিনীকে কাছে পাওয়ার। শীতলকে একবার শক্ত করে ধরছে, আবার হাত আলগা হয়ে যাচ্ছে। চেষ্টা করছে নিজেকে নিয়ন্ত্রণ করতে, কিন্তু পারছে না। আরাব পুরের ছাইডে দাঁড়ালো, পানি থেকে উঠল না। শীতলের দিকে চেয়ে জিজ্ঞাসা করলো, কি বাঁচার ইচ্ছা হচ্ছে? বাঁচতে চাইছি, প্লিজ পানি থেকে উঠান আমায়। এবার বলো যেটা বলার কথা ছিল। 3টে মিষ্টি ওয়ার্ড, আই লাভ ইউ।
শীতল আরাফের দিকে চোখ রাঙিয়ে তাকালো। আমার ইচ্ছে করছে আপনাকে কাঁচা চিবিয়ে খেতে, অসভ্য লোক, লুচু কোথাকার। নে, এই মেয়ে আবার পোল্ট্রি খাচ্ছে। তুমি বলবে নাকি আমি অন্য কিছু করে বসবো? মাই কিংডম রানী। কি কি করবেন আপনি? মুখে বলাচ্ছি, কাজই করে দেখালে বেটার হয় জানেমন। শীতল কিছু বলার আগেই আরাফ শীতলকে পানিতে ছেড়ে দিল। শীতল আবার তলিয়ে যাচ্ছে পানির মধ্যে, নিঃশ্বাস মনে হয় বন্ধ হয়ে যাবে। আরাফ আবার পানি থেকে তুলল। এবার বলবে নাকি আবার একই কাজ দ্বিতীয়বার করবো? বলছি বলছি আমি বলছি তার আগে পানিটা কমাও প্লিজ। নো, আগে বলো। দেন আমি সুইমিং পুলে পানি কমানোর ব্যবস্থা করছি। ওকে বলছি আমি, আই লাভ ইউ। ওয়াও, হ্যাঁ আমি ইমপ্রেসড। আরমান মির্জার কন্যা আমাকে আই লাভ ইউ বলেছে। আমি স্বপ্ন দেখছি না তো? প্লিজ প্লিজ আর একবার বলবে জানেমন। মুস্কি এসে আরাব বলল, এবার একটু মিষ্টি এসে বলো না প্লিজ। নিশ্চয়ই, কেন নয়। আই লাভ ইউ আরাব, এবার প্লিজ পানিটা কমাও জানেমন। আরাফ অবাক, শীতল আই লাভ ইউ বলছে, তাও আবার জানে মনের সাথে। এটার সাথে আরেকটা ফ্রি। এত ম্যাগনান হয়েছে তুই বৃষ্টি। আরব কাউকে চিৎকার করে বলল পানিটা কমার পর্যন্ত করতে। পানিটা কমার পর্যন্ত নেমে আসতে শীতল বাঁকা হাসি দিল। আরবের আরেকটু কাছে গিয়ে বলল, সো জানেমন, আর ইউ রেডি? আরব কিছু বলার আগে বা বোঝার আগে শীতল আরবের মাথা পানির নিচে চুবিয়ে ধরল। এবার দেখ কেমন লাগে। আমাকে পানিতে নামিয়ে চুবিয়ে কষ্ট দিয়েছিস। তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দিব? এই লুচু ম্যান। বিছানায় আরাপ, শীতল শুয়ে আছে। ডক্টর এসে চেক আপ করেছে। শীতলের জ্বর চলে এসেছে। আরাপ জ্বর না আসলেও ও হাসি দিতে দিতেই জান শেষ। শীতল আরাফকে শিক্ষা দেওয়ার জন্য নিজেই জ্বর বাঁধিয়ে বসেছে। মেয়েটার 5টা মেয়ের মতো মুখ বুজে বসে থাকাই নয়, একদম ধানি লঙ্কা, তেজ প্রচুর। আরাপ শীতলকে কোনো রকম হালকা খাবার খাইয়ে ঔষধ খাওয়ালো। শীতল কোনো হুঁশই নেই, জ্বরটা অনেক বেশি। আরাপ শীতলের যত্ন নিচ্ছে। কি অদ্ভুত তাই না? হ্যাঁ, অদ্ভুতই তো। হ্যাঁ, অদ্ভুত তো বটে। শীতলকে তো শত্রু মেয়ে, তার উপর একটা খুনির মেয়ে। খুন করেছে আরাফের গোটা পরিবারকে। আরাফ শৈশব কেড়ে নিয়েছে আইমান মির্জা এবং জগৎ মির্জা। আজ মা ছেলেরা এত দূর দূরান্ত পথ শুধুমাত্র আয়রার মির্জা জগৎ রায়ের জন্য। আরেকজন আছে রাঘবওয়াল। সে কে? এটাই খুঁজে বের করার পালা। রাতে আকাশে তারা মেলা খেলা করছে। দিনের কাজে শেষে সকালে আরাম নিদ্রাহিত যার যার বাসস্থানে। আরামের চোখে ঘুম নেই, ঘুমাবে কি করে? মনে যে তার হাজার কথার বুলাবুলি, কিছু পাওয়া না পাওয়ার হিসাব মিলাতে আজ 30 বছরে পা দিল আরাব। আজ আরাবের 30তম জন্মদিন। হঠাৎ কল আসায় বাস্তবে ফিরল আরাব। হ্যালো। স্যার, আমি মামুন বলছি। হ্যাঁ মামুন বলো। স্যার, একটা খারাপ খবর আছে। জগৎ রায় ইজ ব্যাক। জগৎ রায় 3 দিন পর বাংলাদেশে পা রাখছে। ওকে আসতে দাও, দেখি এবারও কি করতে যায় বাংলাদেশের মাটিতে। এবার লড়াই সামনাসামনি হওয়া উচিত, পালিয়ে নয়। গতবার আমি বাংলাদেশে ছিলাম না, এবার আমি বাংলাদেশে আছি। কান থেকে ফোন সরালো আরাব। জগতায় যখনই বাংলাদেশে পা রেখেছে তখনই কিছু না কিছু খারাপ করে গেছে। গতবার যখন ঢাকায় পা রাখলো তখন এমপির মেয়ের দিকে নজর যায়। যেদিন দেখেছে সেদিন নাকি পুরো রাস্তার সামনে গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে। মেয়েটা প্রতিবাদ জানায়। সন্ধ্যা কোচিং সেন্টার থেকে ফেরার পথে গায়েব হয়ে যায়। বাবা আর 4 ভাই মিলে একমাত্র বোনকে হাজার খুঁজেও পায়নি। 2 দিন পর মেয়েটার লাশ পাওয়া গেছিল। হাসপাতালে পোস্টমর্টেম করলে জানা যায় মেয়েটার মুখে আর গহ্বর অঙ্গে ব্যাটারি ঢোকানো হয়েছিল। বুকটা কেটে দিয়ে সেখানে নাম লিখে দিয়েছিল ডেঞ্জারাস কিলার বয়। যে মেয়েটাকে দেখতে গেছে সে অজ্ঞান হয়ে গেছে। মেয়েটার পুরো শরীরে কুকুরের দাঁতের মতো কামড়, দাগ, নীল আর সিগারেট দাগ হয়েছিল। নরক যন্ত্রণা দিয়ে কুৎসিত জঘন্যভাবে মেরে দিয়েছিল। মেয়েটার পোস্টমর্টেমের সময় নার্স ডক্টরের চোখে পানি দেখা গিয়েছিল। বাবা স্ট্রোক করে, ভাইয়েরা পাগলের মতো কেঁদেছিল। মা মরা একমাত্র মেয়ে ত্রুজা ছিল সবার আদরের। তাকে এভাবে নির্মমভাবে খুন করার কেউ মেনে নিতে পারেনি। এই ঘটনা করে বাংলাদেশ ছেড়ে চলে যায় জগৎ রায়। দেশের আইন কেন বিশ্ব কোনো জায়গায় হাটকে রাখা যাবে না। বড় বড় ইন্টারন্যাশনাল মাফিয়াদের সাথে হাত আছে। যখনই বাংলাদেশে আসে কিছু না কিছু খারাপ কাজ করে। জগতায়ের প্রতি রাতে 2টো করে মেয়ে লাগে। জগতায় একটা
মেয়েবাজ। মেয়ে ছাড়া ওর দিনরাত কাটে না। মদের নেশা থেকে ও মেয়ের প্রতি লোভ আকর্ষণ বেশি। এবার কি হয় সেটা দেখার পালা। সব চিন্তা বাদ দিয়ে শীতলকে দেখতে রুমে গেল। শীতলের জ্বরে কাঁপছে। আরাপে এসে বসলো শীতলের কাছে। শীতল চোখ পিটপিট করে কোনো রকম খুলে আরাফকে দেখে মুচকি হেসেই বলল। হ্যালো মিস্টার লুচুম্যান। হোয়াট? অবাক হয়ে প্রশ্ন করলো আরাফ। ইয়া বেবি, ইউ আর সো ম্যাচ লুচুম্যান। শীতল আরাফের গলা জড়িয়ে কোলে বসে পড়ল। সো মাচ কিউট অলসো বলে আরাফের ঠোঁটে ঠোঁট রাখলো। খুব শব্দ করে চুমু খেলো শীতল। আরাফ চোখ বড় বড় করে ফেলল। শীতল মুচকি হেসে কাঁধে ঢলে পড়ল। আরাফ শীতলের দিকে পরক্ষীণভাবে তাকিয়ে আছে। শীতল আরাফের কোলের মাঝে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। শীতল আরাফের গলা জড়িয়ে কোলে বসে পড়ল। সো মাচ কিউট অলসো। বলেই আরাফ ঠোঁটে ঠোঁট রাখলো। খুব শব্দ করে চুমু খেলো শীতল। আরাফ চোখ বড় বড় করে ফেলল। শীতল মুচকি হেসে কাঁধে ঢলে পড়ল। আরাফ শীতলকে পলকহীনভাবে তাকিয়ে আছে। শীতল আরাফের কোলের মাঝে বাচ্চাদের মতো গুটিয়ে ঘুমিয়ে আছে। এই মেয়ে কাণ্ডের কারখানা আরাফ নিজেও বুঝতে পারছে না কি চলছে শীতলের মাথায়, সেটা শীতল ভালোই বুঝতে পারবে। শীতলকে কোল থেকে নামে বিছনায় শুয়ে আরাফ উঠে নিলেই হাতে টান পড়ল। শীতল ঘুমের মাঝেও আরাফের এক হাত জড়িয়ে ধরে রেখেছে। আরাফ বিছনায় বসে পড়ে খাটের সাথে হেলান দিয়ে। শীতল মুখের দিকে তাকিয়ে আছে। মেয়েটা মায়াবিনী, আরাফের মায়াবিনী, শুধুমাত্র আরাফ। এক হাত দিয়ে শীতল মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আরাফের খুব ইচ্ছে করছে শীতলকে নিজের বুকে টেনে নিতে। মেয়েটার প্রতি অজানা টান অনুভব হয় ওর। কেমন জানি একটা নেশা কাজ করে। নিজেকে মাতাল মনে হয়। নেশা ধরানোর মতো ভাব আছে ওর মধ্যে। না হলে এত কাছে কেন টান অনুভব হবে? না হলে এত কাছে কেন টান অনুভব হবে? ওর এত কাছে আসতে মন চায় কেন বারবার? তবে কি এটা ভালোবাসার প্রথম ধাপ, যাকে লাভ এট ফার্স্ট সাইট বলা হয়? প্রেমময় রোগে আরাফ খান গভীরভাবে আক্রান্ত। শীতল নামের মেয়েটার সংস্পর্শে বড্ড প্রয়োজন। ভাবতে আরাফ মুচকি হাসতো। এবার সময় রয়েছে আরমান মির্জার সাথে মুখোমুখি হবে। শীতলকে বাবার আপন করার নেশা। পরদিন সকালে ঘুম ভেঙে উঠে বসল শীতল। পাশে কেউ নেই। শীতলের মাথাটা ধরে বসে আছে। জ্বরটা কমে গেছে, শরীরটা হালকা লাগছে। কালকে একে একে কি করেছে মনে পড়ছে, বাট জ্বরের ঘোরা আরামের সাথে কি করেছে সেটা ভুলে গেছে। চটপট নিজেকে গোছাতে লাগলো। শীতল পালাবে এখান থেকে, আর এক মুহূর্ত থাকতে চায় না আরাফের রাজ্যে। শীতল পালানোর জন্য মেন গেট ক্রস করতে নিলে অ্যাম্বুলেন্সের শব্দের মতো অ্যালার্ম বাজতে থাকে। আরাফের ঘুম ভেঙে যায়। উঠে বসে বিছনায়। কর্নার শত্রু ঢুকে পড়ল না তো আরাফের ঠিকানায়? মেন গেটের সামনে শীতলকে দূর থেকে দেখে দুটো কুকুর দৌড়ে আসছে আর ঘেউ ঘেউ করছে। শীতল কুকুর দুটোকে দেখে ভয়ে শেষ। কুকুর দুটো খুব ভয়ঙ্কর বেশে মোটা ডাজা, জিহ্বা বের করে রেখেছে। শীতল ভয়ের মধ্যে ছিল। কি করবে বুঝতে পারছে না। শীতল কিছু বলার আগে আক্রমণ করে বসলো। শীতল বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে উঠলো আর উল্টো বাড়ির ভিতরে দৌড়াতে লাগলো। বাপ্পি, বোঝো কাম। আরাফ শব্দ পেয়ে আরাফের পালিত কুকুর দুটো আরাফের গা ঘেঁষে বসে পড়ল। আরাফ বাপ্পি আর বজার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে। শীতলের অবস্থা করুন। আরাফ বাপ্পি আর বজাকে চলে যেতে বলল। শীতল সামনে হাঁটু গেড়ে বসলো। কি হলো জানেমান? পালাতে চেয়েছিলে বুঝি? আরাফের রাজ্য থেকে পালানো এত সহজ নয়। আরাফের রাজ্যে যেমন ঢুকতে গেলে পারমিশন লাগে, ঠিক তেমনই বেরোতে গেলে আরাফ খানের পারমিশন লাগে। আরাফ শীতলের হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। রুমে এনে শীতলকে বিছনায় ধাক্কা দিয়ে ফেললো। ভদ্রকথার মানুষ তুমি নও। আরাফ শীতলের গলায় মুখ ডোবালো। উষ্ণ ভালোবাসা শীতলকে ভরিয়ে দিতে লাগলো আরাফ। শীতল পুরো শরীর থরথর করে রাগে কাঁপছে। সেই কাঁপুনি আরাফকে খুন করে তবে দম নিবে শীতল। শীতল থেকে একটু সরে এসে ওর ঠোঁটে হালকা ছোঁয়া গেল। শীতল চোখ বুজে নিজের রাগ কন্ট্রোল করতে নিল। আরাফ শীতল দুই চোখের পাপড়ি চুমু দিল। মিষ্টি সরে আরাফ বলে উঠল। আই লাভ ইউ ভেরি মাচ মায়াবিনী। উইল ইউ ম্যারি মি? শীতল চোখ রাঙিয়ে কিছুক্ষণ আরাফের দিকে তাকিয়ে ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে নিয়ে বলতে বিয়ে, লাগলো। তাও আবার খান গ্রুপ ইন্ডাস্ট্রির মহাপরিচালক কে? আর ইউ জোকস মি মিস্টার খান? আপনাকে সব মেয়েরা আপন করে পেতে চাইলেও আমি আপনাকে চাই না, কারণ শীতল মির্জা চুনোপুটির সাথে প্রেম করে না। প্রেম তো শুধু রাঘব বোয়ালের সাথেই করা যায়। আর আমার মতো মেয়েদের জন্য রাঘব বোয়াল অলরেডি থাকে সব সময়। আমার জন্য পাগল ইন্টারন্যাশনালটা গ্রেট।
মোস্ট নাম্বার ওয়ান মাফিয়ার ছোট ছেলে নীল রওশন। মাই লাভ, মাই জানেমন, মাই হার্টবিট। কি ভাবছ? আরে কিসের কি ভাবছি, ভেবে নিয়েছি অলরেডি, ডিসিশন ফাইনাল। আমি তো এই আরাফ খানের অভিশপ্ত রাজ্য থেকে তো একদিন না একদিন পালাবো, এবং সাথে সাথে আমার জানেমনকে হ্যাঁ বলে চুপ করে তাকে নিয়ে বিয়ের পিড়িতে বসে পড়বো। মাই লাভ, আর কতদিন সহ্য করবো আমার না বলা ইগনোরকে? শীতলের কিছু বলার আগে আরাফ নিজের একটা আঙ্গুলের মাধ্যমে শীতলের ওষ্ঠদ্বয় চেপে ধরে। আরাফ রক্তরাঙা লাল চোখ যেন শীতলকে গিলে খাবে। শীতল নিজের কথার মাঝে খেয়াল করেনি কেউ তার দিকে নাক ফুলিয়ে চোখ রাঙিয়ে তাকিয়েছিল। যখন খেয়াল করলো ততক্ষণে নিজের মুখ বন্ধ। চুপ, একদম চুপ। তোকে ভালো আমি বেসেছি। আমি কখনো জোর করতাম না আমাকে ভালোবাসার জন্য। এটা যেমন সত্যি, ঠিক এটাও সত্যি, ভালোবেসেছি তোকে। আমার ভালোবাসার কোনো আঘাত নেই। তোকে ভালোবেসে আপন করতে চেয়েছিলাম। অ্যাকসেপ্ট তোমাকে করতে হবে, সেটা আজ হোক কিংবা কাল। আর এখন যদি তুমি আমার রাজ্যের রানী হিসেবে আমায় মনের খাঁচায় বন্দি, সেখানে তৃতীয় ব্যক্তিকে অ্যালাউ করার প্রশ্নই আসে না। মাই লাভ, জানেমন, মাই হার্টবিট। এসব কি? হ্যাঁ, তোমাকে চড় মেরে থাপড়ে এসব বের করবো, ফাজিল মেয়ে। ইউ আর অনলি মাইন অ্যান্ড মাইন উইল বি ফর এভার। ইউ আর মাই ফার্স্ট লাভ অ্যান্ড ইউ আর মাই অনলি নিউ লাইট টু লাইফ। আরাব কথাগুলো বলে শীতলকে বিছানায় ধাক্কা দিয়ে চলে গেল। শীতল একটু ব্যথা পেয়ে কুকড়ে উঠল। বজ্জাত পলা, শালা হারামি, কি এমন বললাম যার জন্য রেগে মেগে বোম হয়ে আমাকে ব্যথা দিল? তোর কপালে বউ নাই, লুচুম্যান। বারে বসে সিগারেটের একটা লম্বা টান দিয়ে আকাশপানে তাকিয়ে ধোঁয়া ছাড়ল। সেই ধোঁয়াগুলো পাকিয়ে আকাশের মাঝে হারিয়ে গেল। কিছু টুকরো বরফের সাথে অ্যালকোহল মিশিয়ে একটানে পান করে ঠাস করে রাখলো টেবিলের উপর। পকেট থেকে একটা পোস্ট কার্ড মাপের ছবি বার করে টেবিলের উপর মেলে ধরলো। সঙ্গে সঙ্গে টেবিলে ঝুঁকে পড়লো আরাপ। মা আর ভাইয়ের সাথে যে তোলা শেষ ছবি ছিল এটা। তারপরে তো সবটা শেষ হয়ে গেল, জাস্ট ফিনিশ। আমার মা বেঁচে থেকেও জীবনটা লাশ হয়ে গেছে। আজ 12টা বছর হতে চললো আমার মা আমাকে খোকা বলে ডাকে না। আমার মায়ের মুখে শব্দ শুনতে পাই না আজ 12টা বছর ধরে। আমি পাবো কি করে? আমার মায়ের জীবনটা কেড়ে নিয়েছে ওই বাবা নামের অমানুষরা। মা আর ভাইকে নিজে থেকে জুড়ে রেখেছি নিজের শত্রুদের জন্য। আমার মাফিয়ার ভয়ঙ্কর জীবনের সাথে তাদেরকে জড়াতে চাই না। আমি মারা গেলেও আমার লাশটা যেন তাদের কাছে না পৌঁছায়। আমার জীবনে বিষাক্ত কালো অতীত আমি কখনো বলতে চাই না। আমি আজও সেই অমানুষটাকে খুঁজে ফিরি। কখন আসবে সেই দিন, যেই দিন আমি নিজের হাতে শাস্তি দিতে পারবো হয় অমানুষটাকে। প্রত্যেকদিন রাতে একজন করে মানুষের মৃতদেহ পাওয়া যাচ্ছে, পুলিশও কোনো কুলো পাচ্ছে না। কে করছে এই খুনগুলো জানা যায়নি। পোস্টমর্টমের রিপোর্টে বলা হয়েছে স্পষ্টভাবে প্রত্যেকজন মানুষকে নাকি খুব জঘন্যভাবে খুন করা হয়েছে। আর খুনের ধরন খুবই নিখুঁতভাবে সাজিয়েছে মাস্টারম্যান, যার জন্য পুলিশ কোনো কুল কিনারা করতে পারছে না। এই বিষয় নিয়ে পুরো শহরে আতঙ্কিত। এই নিয়ে মোট 12 জন লোকের মৃতদেহ পাওয়া গেছে। 3 সপ্তাহ ধরে এই মৃতদেহ পাওয়া যাচ্ছে। তাদের ফ্যামিলি মতে সকলে কাজ করতে বের হয়েছিল ঠিকই। যখন রাত হয়, দিনের সূর্য উদয় হয়ে আসলো, পরিবারের আপন লোকগুলো কেউ ফিরল না। তখন মিসিং ডায়েরি করা থেকে শুরু করে পুরো পুলিশ পোস্ট লাগানো হয় নিখোঁজ লোকদের উদ্ধার করার জন্য। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? এর মধ্যে 12 জন মারা গেছে। তারা সবাই কোনো সাধারণ পরিবারের মানুষ ছিল না। সবাই নামকরা বিজনেসম্যান, সাংবাদিক, পুলিশ অফিসার, উকিল, ফার্ম হাউসের বিলক্ষয় নামকরা টিলার অফিসার, মন্ত্রী ছেলে এবং 5 জন বন্ধু। এদের মতো পাওয়ারফুলওয়ালা লোকদের খুন করা চারটেখানি কথা নয়। যে মেরেছে সে হয়তো তাদের থেকে বেশি পাওয়ারফুল, সে তাদের থেকে বেশি হিংস্র। কিন্তু সে কে? আদৌ কোনো মানুষ নাকি অন্য কিছু? এখন সেটাই দেখার পালা। স্যার, এই খুন কে করলো? আমরা তো করিনি। তাহলে অন্য কেউ এসব ঘটালো? রাসেল কড়া প্রশ্নে পায়চারি থামিয়ে আরাফ আবার চেয়ারে বসত। মুখে একটা বাঁকা হাসি লেগে আছে। তোমাদের কি মনে হয় আরাফের রাজ্যে দ্বিতীয় কেউ আসবে, তাও আবার এমন জঘন্য কাজ করতে? রাসেল তার পাশের সঙ্গী শাওনের সাথে মুখ চাওয়াচাওয়ি করলো। আরাফের দিকে তাকিয়ে চোখ বড় বড় করলো। তার মানে আ- আ- প- প-
পুরো কথা শেষ করার আগে আরাব বলে উঠল, তোমরা নিশ্চয়ই অ্যামাজনের জঙ্গলের নাম শুনেছ। এটা ভারতের অ্যামাজন বলতে পারো। 200 বর্গ কিলোমিটার এই জঙ্গলের এতটাই দুর্গম আর ভয়ঙ্কর যে এক হাত দূরের জিনিসও স্পষ্ট নয়। সূর্যের আলো মাত্রায় 1% জঙ্গলে ঢোকে, তাও সর্বত্র নয়। সবসময় অন্ধকার। পুরো জঙ্গলটাই 200 থেকে 1000 কিলোমিটার উঁচু পাহাড়ের ঢিলার উপরে বিবৃত। আর কি না নেই এই চিতাবাঘ, জঙ্গলে। চিতাবাঘ, হিমালয়ান ভাল্লুক, গিবনের মতো প্রাণীদের নিরাপদ আবাস এই জঙ্গল। তাছাড়া সব রকম হরিণ, সরীসৃপ ইত্যাদিও রয়েছে। এই জঙ্গলের সঠিক ম্যাপ আর গাইড ছাড়া যাওয়া মানে ধরে রাস্তা না পেয়ে আর বাড়ি ফিরে না আসা। চিরজীবনের মতন জঙ্গলে গুম হয়ে যেতে হবে। এই ভয়ঙ্করতার জন্যই এই জঙ্গলকে বলে ল্যান্ড অফ নো রিটার্ন। চার জোড়া চোখ অবাক বিস্ময়ে তাকালো আরাফের মুখের পানে। হ্যাঁ, ঠিকই বলছি। এছাড়া আছে পদে পদে চোর শিকারে, বিভিন্ন জঙ্গি গোষ্ঠীও ভয়। স্যার, এইসবের সাথে ওই খুনের কি সম্পর্ক? সম্পর্ক নেই, কিন্তু থাকতে কতক্ষণ। জগৎ রায় বাংলাদেশে পা রেখেছে সেটা নিশ্চয় জানো। তার প্রথম শিকার আমাদের দেশের মেয়েরা। তারপরে তো অনেক কিছুই আছে যা জগৎ রায়ের চোখ অলরেডি বাংলাদেশে পা রাখার সাথে সাথে নজরে পড়েছে। এর আগেরবার কিছু করতে পারিনি বলে এবারও যে কিছু করবো না তা ভাবার চেষ্টা করো না। স্যার, খুনগুলো কেন হলো জানতে পারি? যদি এসবের সাথে আমাদের কেউ জড়ালো না বা কেন, আমরা তো সাহায্য করতে পারতাম। আরাব কিছুক্ষণ নীরবতা পালন করে মুখে স্পর্শতা এনেই বলে উঠল, কয়েক মাস আগে রাইমা মার্ডার ওপেন কেস বন্ধ করে দেওয়া হয়েছিল। সেটা নিশ্চয়ই শুনেছ। রাইমার মা নেই, বাবা বৃদ্ধ। সংসার চালানো, বোনদের লালন পালন করা, তাদের পড়াশোনার খরচ সব দায়িত্ব চলে রাহিমার কাঁধে। ছোট 4 বোন আর বাবাকে নিয়ে বাঁচার লড়াই শুরু করেছে রাহিমা। কোনো ভাই ছিল না রাহিমার পরিবারে যে শক্ত করে সংসারে হাল ধরবে। 2 বছরের চাকরি বয়স পার হলো ছোট রাহিমার। তখন 21 বছর প্রাপ্ত অ্যাডাল্ট মেয়ে। সংসার আর বাবা বোনকে নিয়ে তার সাজানো ঘর আলোয় ভরা ছিল। ছোট বোন ডাক্তারি পড়ছে, এক বোনকে বিয়ে দিবে, বাকি দুটো খুব ছোট ছিল। ওরা তখন ক্লাস 1-2-তে পড়ে। প্রতিদিনের মতো অফিসের কাজ সেরে রাহিমা একা বাসায় ফেরার জন্য রওনা হলে সে বাড়িতে আর ফিরেনি। এদিকে বাবা মেয়েকে খুঁজে না পেয়ে বিভিন্ন থানায় দৌড়াদৌড়ি শুরু করে একটা মিসিং ডায়েরি লেখানোর জন্য। এই থানার মধ্যে পড়ে না, ওই থানার মধ্যে পড়ে না, সেখানে থেকে চলে যান। পুলিশ সাহেবগুলো তখন খুব গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছিল, কারণ উপর মহল থেকে তাদেরকে আগেই আদেশ করে জারি করে দেওয়া হয়েছিল এমন কেস আসলে ওরা যেন গুরুত্ব না দেওয়া হয়। এই থানায় ওই থানায় যখন দৌড়াদৌড়ি করে লাভ হলো না, তখন অসহায় একজন বাবা বৃষ্টির মাঝে মাথায় হাত দিয়ে বসে যাচ্ছিল। ছোট মেয়েগুলো বড় বোনের কথা জানতে চাইলে কিছু বলতে পারেনি। 5 দিন পর বুড়িগঙ্গার ঘাটে উলঙ্গ বিবস্ত্র অবস্থায় রাইমাকে পাওয়া যায়। কিছু মানুষ দাঁড়িয়ে ছবি তুলছে, ফেসবুকে ছাড়বে কিছু লাইক কমেন্টের জন্য। আর কিছু মানুষ মেয়েটার শরীরের দিকে তাকিয়ে বিপাশা মেটাচ্ছিল। অথচ মেয়েটার গায়ে এক টুকরো কাপড় নেই। মেয়েটাকে একটা কাপড় দিয়ে ঢাকা উচিত সেটা কেউ মনেই করেনি। বাবা আর বোনগুলো খবর পেয়ে আসলো। বোনের এই অবস্থা দেখে কেঁদেছে বোনেরা। বাবা মেয়েকে এমন অবস্থায় দেখে নিজের গায়ে চাদর দিয়ে জড়িয়ে ধরেন আর চিৎকার করে কেঁদেছিল। বাবা নাকি শক্ত পাথরের মনের মানুষ হয়। বাবারা নাকি কাঁদতে জানে না, তাদেরকে কাঁদতে নেই। ওখানকার মেম্বার ছিল একজন মহিলা, নাম তার আয়েশা সিদ্দিক। তিনি পুলিশকে চাপ দিয়ে ডাক্তারের মাধ্যমে পোস্টমর্টম করলে জানতে পারে রাইমাকে রেপ করা হয়েছে। 5 দিনের শারীরিক মানসিক নির্যাতন সইতে না পেরে মাথায় ব্রেন্ডে চাপ পড়ে, অতিরিক্ত রক্তক্ষরণ হয়, মেয়েটা মারা যায়। আয়েশা সিদ্দিক মেয়েটার ন্যায়ের জন্য সব মহিলাকে নিয়ে প্রতিবাদে মাঠে নেমে পড়ে। বিভিন্ন মিডিয়ায় খবরটা পৌঁছে দেয়। ঝড় বয় পুরো দেশে। উপর মহলে সিএম এর কাছে খবরটা পৌঁছায়। যখন দেখলো কেসটা দমানো যাচ্ছে না, তখন শুরু হলো আর এক কুৎসিত মনের ষড়যন্ত্র। রাইমা মার্ডার কেস মামলা হয় থানায়। কেসটা কোর্টে উঠে যায়। বাবা আর বোনের ন্যায়ের বিচার শুনতে এসেছিল কোর্টে। শুরু হলো জজের সামনে এক উকিল ন্যায়পক্ষে আরেক উকিল বিছানো ষড়যন্ত্রের চাল। মাননীয় মহামান্য আদালত, রাহেমা একজন গরিব সাধারণ ঘরের মেয়ে। বাবা বোনদের নিয়ে তার বেঁচে থাকা। সে কাজ করে খেটে খাওয়া পরিশ্রমী মেয়ে। তার কারোর সাথে কোনো প্রেম নামক সংযোগ ছিল না।
মাননীয় আদালতে দাঁড়িয়ে বানোয়াট একটা গল্প বললেই কি জজ সাহেব মেনে নিবে? কি প্রমাণ আছে দেখান। প্রমাণ আমাদের আছে, কিন্তু যার কাছে প্রমাণ ছিল সে তখন করে পৌঁছাতে পারেনি। আমি কিছুটা সময় পাওয়ার জন্য আর্জি করছি, সে এসে যাবে। কিছু সময় দেওয়ার পর যখন আসলো না তখন আপনাদের সময় দেওয়ার পরেও সে আসেনি, আর কোনোদিন আসবে বলে আমার মনে হয় না। সবার সময় নষ্ট করলেন শুধু শুধু। আপনার কাছে কোনো প্রমাণ না থাকলেও আমার কাছে সব প্রমাণ আছে, তা পাকাপোক্ত প্রমাণ। মহামান্য আদালত, আপনি অনুমতি দিলে প্রমাণ দেখাতে পারি। অনুমতি দেওয়া হলো। মাননীয় আদালত, আমার হাতে রাহেমা মার্ডার কেসের রিপোর্ট রয়েছে। এখানে স্পষ্টভাবে উল্লেখ আছে তাকে 5 থেকে 6 জন রেপ করেছে। সেটা যদি নিজে ইচ্ছাকৃত করে তাহলে সেখানে আমরা কি করতে পারি? রাহেমাকে তো কয়েকবার ভিন্ন জায়গায় পরপুরুষের সাথে ভিন্ন হোটেলে দেখেছে আমাদের পুলিশ অফিসার। বিশ্বাস না হলে যাচাই করুন। পুলিশ অফিসার নিজের মাথা ক্যাপ খুলে কোর্টে বকরে উঠে দাঁড়িয়ে বয়ান দিল। মহামান্য আদালত, আমি রামেহাকে কয়েকবার বিভিন্ন জায়গায় এমন কাজের জন্য কয়েকবার নিষেধ ও গ্রেপ্তার করলে চাইলে বলে তার বাবা বোনের চাহিদা আর নিজের সুখ খুঁজতে নিজ থেকে শরীর বিলিয়ে দিচ্ছে, অনেক কান্নাকাটি করে, যার জন্য কেস ফাইল না করে ছেড়ে দিই। মহামান্য আদালতের কাছে আমি আর কিছু পেশ করতে চাই। কিছু রিপোর্ট দেওয়া হলো জজ সাহেব। রিপোর্টের স্পষ্ট লেখা আছে রাহেমা মার্ডার কেস হওয়ার আগেই কয়েকবার বাচ্চা অ্যাবলেশন করতে হাসপাতালে দেখা গেছে। যে ডক্টর অ্যাবলেশন করেছে সে এখানে উপস্থিত। লিস্টে লাস্ট বাচ্চা যখন পেটে আগে সেটা ফেলতে পারেনি। রাহেমা তখন 4 মাসের অন্তঃসত্ত্বা। সে অবৈধ বাচ্চার মা হতে চলেছিল। নিজের বাচ্চাকে মারার জন্য মন্ত্রীর ছেলে আকবরও তার 5 বন্ধুকে ফাঁসায়। সত্যি এটাই, রাহেমার কোনো রেপ হয়নি। সে নিজের পাপের ফল নষ্ট করতে এমন চাল চালিয়েছে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। এখানে আমার মক্কেলকে ফাঁসানো ছাড়া আর কিছুই নেই। তাই এই কেস চালু রাখার কোনো মানেই নেই। আমার মক্কেলকে ছেড়ে দেওয়া হোক মহামান্য আদালত। রেহমা কেন্স বন্ধ হলো। সাংবাদিক একটু কাহিনীকে বিরাট করে তেল মশলা মাখিয়ে খবর প্রচারণ করলো মোটা অঙ্কের টাকা নিয়ে। আর জজ কেন্স বন্ধ করার সাথে বাবা মেয়েদের বুকে জড়িয়ে চিৎকার করে কেঁদেছিল। আমার মেয়ে বরকা ছাড়া ঘর থেকে কখনো বেরই হয়নি। যে সংসার বাঁচাতে পরিবারের মুখে কাজে লেগে গিয়েছে, কিন্তু পর্দা নষ্ট করেনি। এসব মিথ্যা। আমার মেয়ের কোনো অবৈধ সম্পর্ক ছিল না। একজন বাবা রাহাজারি যখন কেউ শুনো না, তখন 4 মেয়েকে নিয়ে ওহি কোর্টের ছাদে আত্মহত্যা করে বসে। বেঁচে থাকলে মেয়েদের মানুষ করতে পারতো না, হয়তো রাহেমার মতো তাদের করুণ পরিণত হতো। তাই বাবা তার মেয়েগুলোকে নিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করলো। সেদিন খুনিরা মুক্তি পেল। এতে সাহায্য করলো এই 12 জন বিজনেসম্যান, সাংবাদিক, পুলিশ অফিসার, উকিল, ডাক্তার, ফার্ম হাউজের বিলপ্তর নাম করা টিলার অফিসার, মন্ত্রীর ছেলে এবং 5 জন বন্ধু। স্যার, আপনি এসব কি করে জানলেন? আমরা তো ব্যাপারটা বলিনি। কয়েকদিন আগে একটা চিঠির সাথে গিফট সহ আমার বাড়ির সামনে রেখে আসে। কে করে রেখেছে জানতাম না। বডিগার্ড প্যাকেটটা দিলে আমি খুলে দেখি একটা লাল বেনারসি তাতে রক্তের দাগ। সেটা রেখে চিঠিটা পড়া শুরু করি। সেখানে একজন ভালোবাসার মানুষের কষ্ট ফুটেছিল। রাহিমা যেখানে কাজ করতো সেখানে এই ছেলেটা কাজ করতো। নাম ছিল রাকিব। অফিস ম্যানেজারের দায়িত্ব ছিল। অফিসে কিছু কাজের জন্য সিলেট গিয়েছিল। যখন আসে তখন সব শেষ। ভালোবাসার মানুষটাকে জীবনসঙ্গী করার হলো না তার। বলা হলো না কেউ তাকে ভালোবেসেছিল। আরব কথাগুলো বলে চুপ করে রইল। কিছু একটা ভেবে নিজের অফিস থেকে বের হয়ে গেল। রাসেল আর শাওনকে বাকি কাজ শেষ করে চলে যেতে বলল। মুখে বাঁকা হাসি ফুটিয়ে আরব পায়ের উপর পা তুলে বসে আছে। তার বাবা আরমান মির্জা রাগে দাঁত কটমট করছে। ছেলেটার সাহস কত বড়, তার বাড়িতে এসে এমন বেয়াদবি তার সামনে। হ্যালো মিস্টার মির্জা, দিনকাল কেমন যাচ্ছে? অবশ্য ভালো যাওয়ার কথা না। তোমাদের বরবাদের কারণ যেহেতু এই আরাফ খান, তো তাকে সামনে দেখে ঘুম তো হারাম হবেই। তুমি আমার বাড়িতে কেন এসেছো? কি চাই তোমার? আমার সব শেষ করে এখন তামাশা করছো? বের হও আমার বাড়ি থেকে।
আমার মেয়ে কি আমার বাড়িতে? ভালোই ভালোই দিয়ে দাও বলছি, নয়তো না তো কি মিস্টার মির্জা বলুন? আপনার মেয়ে আমার কাছে থাকবে, আর সেটা সারা জীবনের জন্য। আর হ্যাঁ, শাশুড়ি মা কোথায়? তাকে দেখতে পাচ্ছি না কেন? শাশুড়ি মা, ও শাশুড়ি মা। কি হচ্ছে এটা? এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? আর কি শাশুড়ি মা, হ্যাঁ? বারে বউটা যেহেতু আমার কাছে আছে, বিয়ে আয়োজন করব আর শ্বশুর শাশুড়ির দোয়া নিব না, এটা কি করে হয় শ্বশুর মশাই? শাশুড়ি মা শ্বশুর তো মা বাবার মতো। মা বাবা কেউ নেই, সেখানে আপনাদের দায়িত্ব কর্তব্য দুজনেরই আছে। তাই বিয়ের সময় যেন আমি আমার ওয়ান অনলি শাশুড়ি মায়ের সাথে শ্বশুর মশাইয়ের কে যেন পাই। আচ্ছা শ্বশুর মশাই, আপনাদের বাড়িতে নতুন জামাই আসলে কি তাকে ঝাড়ি মেরে পেট ভরানো হয়? একটু মিষ্টি কথা বলে ও তো পেট ভরাতে পারেন। ইস, আমার কি কপালে শেষমেশ কিনা কিপ্টে শ্বশুরমশাই জুটলো। তাই তো বলি, আমার বউটা জিরো ফিগার হলো কি করে? একটু ফু দিলেই উড়ে যাবে। জাস্ট গেট লস। আরে চলে তো যাবো, যেটার জন্য এত কষ্ট করে এলাম সেটা পূরণ না করে চলে যাব নাকি? ডাকুন না আমার শাশুড়ি মাকে। কণিকা বাড়িতে নেই, তার বোনের বাসায় গেছে। কবে আসবে বলে যাই না। আরবান মির্জার কিছু পরের আগে থুম করে কাঁচ ভাঙার শব্দ হলো। কি হবা খুঁজছিস? এত মিষ্টি মিষ্টি কথা বললাম, আর এখন এমন করছি কেন? হঠাৎ মির্জাকে চেয়ারে বসিয়ে টেবিলের উপর বসে মির্জা চেয়ারে দু সাইডে পা দিয়ে আটকে দিল। কি ভাবিস নিজেকে তুই? নারীর গায়ে হাত তুলে নিজেকে বীরপুরুষ ভাবিস? আসলে তুই তো একটা কাপুরুষ। মানুষের মধ্যে পড়িস না, একটাও মানুষ। তুই না হতে পেরেছিস ভালো স্বামী, আর না হতে পেরেছিস একজন ভালো বাবা। বাইরে মেয়েদের পাচার করে তো জিহ্বাটা বড় হয়ে গেছে। কেটে ফেলবো, একদম আগা থেকে গোড়া কেটে ফেলবো। তোর সো কল্ড জগৎটায় বরবাদি নিজেকে ডেকে এনেছে। বাংলাদেশে আসাটা ওর জন্য কাল হয়ে দাঁড়াবে। জগৎটাকে সতর্ক থাকতে বল, না হলে ফল খুব খারাপ হবে। আসছি। আরমান মির্জার চোখ গরম করে তাকিয়ে আছে। এই প্রথম নিজের বাড়িতে অপমান হলো, তাও নিজের শত্রুর কাছে। ভাবলে রাগে বিড়বিড় করছে শরীর। আরও বাড়িতে ফিরে আসলো। হাতে রয়েছে কিছু শপিং ব্যাগ, যেগুলো আলমারিতে রাখে। শীতলকে খুঁজতে শুরু করলো। এই মেয়েটা গেল কই? সুইমিং পুলের সামনে পেল শীতলকে। এখানে কি করছে? শীতল সুইমিং পুলে কিনারে বসে পানির মধ্যে পা দিয়ে চকলেট খাচ্ছে তৃপ্তি সহকারে। হঠাৎ পেছন থেকে কেউ ডাকায় মাথাটা বাঁকা করে তাকিয়ে দেখলো আরাপ। তাই ও কোনো উত্তরই না দিয়ে নিজের মতো পানিতে পা নাচানাচি করছে। আরাপের ডাকে সাড়া না দেওয়ায় আরাপ রেগে শীতলের গাল টেনে আরাপের মুখোমুখি করলো। বজ্জাত মেয়ে, কখন থেকে ডাকছিস শুনতে পাচ্ছ না? থাপ্পড় খাওয়ার ইচ্ছা হয়েছে? আরাপ শীতলের গাল টেনে ধরে শীতল রেগে বুম। মুখের মধ্যে চকলেটটা লেগে এক প্রকার আরাপকে ছাড়ি মারলো। ওই ছ্যামড়া, তোর সমস্যা কি? আমি চকলেট খাচ্ছিলাম শান্তিতে, সেটাও তোর হজম হয় না? আরাপ হরুকুচকে তাকালো। মেয়েটা মুখের ভাষা দিন দিন খারাপ হচ্ছে। ইচ্ছে করছে কালে একটা থাপ্পড় লাগায়। চকলেট পেলে কোথা থেকে? আপনার গার্ডকে দিয়ে আনিয়েছি। টাকা পেলে কোথা থেকে? টাকা আপনার শার্টের পকেট থেকে চাকু কেটে বের করেছি। কি? কোন শার্ট? লক করা সাটকা পকেট সেটা। আরাপ সামনে তাকিয়ে বাঁকা হেসে সিঁড়ি বেয়ে রুমে চলে এলো। এটাই শার্ট গায়ে জড়িয়ে নিচে নেমে এলো। তারপর শীতল সুইমিং পুলে এখনো বসে থাকতে দেখে এগিয়ে এসে তুড়ি বাঁচালো। তুড়ির শব্দে মাথা নিচু করে তাকালো শীতল। বাইরে যাচ্ছি প্রায় 1 ঘন্টার জন্য। আমার অনুপস্থিতিতে যদি বাইরে যাওয়ার চেষ্টা করেছো তো হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। শীতলের দিকে আরো একটু ঝুঁকলো আরাপ। শীতলের খুব কাছে আরাপ। আরাপের নিঃশ্বাসের সাথে রুহির নিঃশ্বাসের সাথে বাড়ি খাচ্ছে। কখনো দূরে যেতে পারবে না, আমার কাছে থাকতেই হবে, কারণ তুমি আমার। কথাগুলো বলে শীতলের গাল ধরে চুমু খেতে যেতে শীতল ঘাড় ঘুরিয়ে নিল। আরাপ তাতে দাঁত চেপে চোখ বুজে রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো। শীতল গাল চেপে ধরে ওর ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো আরাপ। শীতলের ঠোঁটে আলতো জোরে একটা কামড় দিয়ে ছেড়ে চলে গেল। ইউ লুচুম্যান, আমার ঠোঁটের উপর অত্যাচার করিস? তোকে তো আমি একদিন এমন শিক্ষা দেব না, ভুলেও আমার কাছে আসবি না। ক্রোকোডিল মাফিয়া গ্যাং। আরমান মির্জা হেঁটে হেঁটে একটা কাছে দরজার সামনে দাঁড়ালো। দরজায় নিজের চেয়ারে ক্যাড হতে হতে গেট অটোমেটিক্যালি খুলে গেল। চারদিকে গার্ড দাঁড় করানো। ভিতরে ঢুকতে গেলে আরেকটা দরজা পার করতে হবে। গার্ড মাথা দেওয়াল থেকে বের করে আসলে আরমান মির্জা বলে উঠল। স্যারের সাথে দেখা করতে এসেছি। আপনার পরিচয়?
স্যারের ডান হাত, আমার নাম আরমান মির্জা। বলে ওঠে আরমান মির্জা। লোকগুলো আরমান মির্জাকে একবার চেক করে ছেড়ে দিল। ওকে, ইউ ক্যান গো নাও। বলে উঠল গাইড প্রধান। আরমান মির্জার সামনে হেঁটে যেতে লাগলো। আরমান মির্জা একটা কালো দরজার সামনে থামলো। দরজায় ধাঁধা দেওয়া, সেটা মিলাতে পারলে দরজা খুলবে, আর না পারলে 2 নিশানা তীরে আঘাতে মরতে হবে। আরমান মির্জা ধাঁধা মিলাতে দরজা খুলে গেল। আরমান মির্জা হেঁটে রুমে আসলো। নিজের রুমে বক্রসিং করছে সুঠাম দেহ লোকটি। পিছনে আরমান মির্জা এসে দাঁড়ালো। সে খেয়াল নেই। স্যার, তোতলাতে লাগলো আরমান মির্জা। হাঁটু কাঁপছে, তার জগৎটাই নিজের কাজে ব্যস্ত। সামনে থেকে লোকটা রিপ্লাই দেয়নি এখনো। সে নিজের কাজ করে যাচ্ছে। লোকটা গ্লাসে লাল রঙের কিছু পানি ঢেলে একবার পিপ দিয়ে বলল, ও আরমান, তুমি? জি স্যার, ভালো আছেন? জিজ্ঞাসা করে উঠে আরমান মির্জা। তোতলাচ্ছ কেন আরমান? তুমি কি কোনো ভুল করেছো যে আমাকে ভয় পাচ্ছ? তোমার উপর ভরসা করে 9 বছর, এই 9 বছরে আমার গ্যাংস্টারকে রসাতলে পাঠিয়েছ। যেটার সাথে বকরিসিন করেছিল সেটার মধ্যে লাশ ছিল, যা রক্তে মাখামাখি। ওটাই আরমান মির্জার সামনে ছুঁড়ে মারেও থেতলে যাওয়া লাশটা বের হয়ে আসে। জগৎ রায় মাফিয়া টিমের লিডার। রাজন, কাম হিয়ার। চিৎকার করে ডাকলেন জগৎ রায়। গার্ড প্রধান দৌড়ে ভিতরে আসতো। ইয়েস স্যার। এই লাশটাকে আমার আমার হিংস্র কুমির খাঁচায় দিয়ে আয়। বলে উঠলেন জগৎ রায়। জি স্যার। 3 জন গার্ড মিলে লাশটাকে উঠিয়ে নিয়ে গেল। জগৎ রায় কাউকে ফোন করলো। আরব খানের সকল ইনফরমেশন চাই, রাইট নাও। বলে ফোন ছুঁড়ে মারলো জগৎ রায়। হারুন মির্জার দিকে চোখ রাঙিয়ে বলল, তোকে রাখছি আমার বাল হালাতে। যা আমার রাতে তৃষ্ণা মেটানো ব্যবস্থা কর। দূর হ আমার চোখের সামনে থেকে। আরব মির্জা ভয়ে তাড়াতাড়ি বের হলো। এতক্ষণ মনে হচ্ছিল বাঘের কাঁচা ছিল, এই যাত্রায় ভেসে গেল। দিনে সূর্য ডুবে রাত কালো আধার করে ঢেকে একেবারে ভোরের বার্তা আসলো। শীতল আরামে সুন্দর ঘুমটা ভাঙতে ব্যালকনিতে রোদ বিছনায় শীতলের মুখের উপর পড়ল। শীতল এতে খুব বিরক্ত হলো। শীতল ফ্রেশ হয়ে নিচে এসে টেবিলে বসলো। শীতলের খাবার টেবিলে দিয়ে গেল একজন সার্ভেন্ট। শীতল আর চোখে আশেপাশে চোখ বোলালো। না, কোথাও নেই লুচ্চামোটা। কোথায় যে আছে কে জানে। কালকে আরাপ চলে গেছে। যাওয়ার পর কখন আরাপ এসেছে নিজের রুমে শুয়ে সেটা শীতল জানে না। তাই খাবারটা এক কামড় বসিয়ে সার্ভেন্ট ডেকে এনে জিজ্ঞাসা করলো, মিস্টার আরাফ খান কোথায়? তিনি এখন পরে ঘুমাচ্ছে। বেলা তো অনেক হলো। এত লেট তো এর আগে হয়তো দেখিনি তাকে। ম্যাম, কাল রাতে তো স্যার বাসায় ফেরেনি। স্যার আসলে জানতাম। আর স্যার কখনো এত লেট করে ঘুম থেকে ওঠে না। সার্ভেন্টের কথায় শীতল কপালে ভাঁজ পড়ল। লোকটা নাকি কাল রাতে বাড়ি ফেরেনি। তাহলে গেল কোথায়? শীতল খাবারটার খেলো না। খাবারটা রেখে উপরে চলে গেল। সকাল গড়িয়ে দুপুর, তারপরে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু আরাপ আশার করে নামই নেই। শীতল সারাদিন কিছু খায়নি। কাউকে আর কিছু জিজ্ঞাসা না করে আরাপ ঘরে বারবার উকি ঝুঁকি মারছিল। আরাপ নেই। এই তো সুযোগ পুরো রুমটা সার্চ করার। শীতল পুরো রুমে কিছু খুঁজে চলেছে। আরাপের রুমে তেমন কিছু প্রমাণ মেলেনি যার দ্বারা আরাপকে বরবাদি করা যাবে। রাতের বেলা খুব খারাপ লাগছিল শীতলের। মাথাটা কেমন ঝিমঝিম করছিল। হয়তো সারাদিন না খেয়ে থাকায় খুব খারাপ লাগছে। হঠাৎ একটা কল আসলো শীতলের নামে। শীতল হ্যালো বলতেই ওপাশ থেকে নিজের বাবার কণ্ঠস্বর শুনতে পেল। বাবা ভালো হোক কিংবা খারাপ, বাবা তো বাবাই হয়। বাবার জঘন্যতম রূপটাও শীতল জানা নেই, তার কাছে অজানা। তাই তো বাবার কণ্ঠ শীতলের কানে বাজতেই একটা ঠান্ডা হাওয়া ছুঁয়ে গেল তার কানে। শীতলের চোখে মুখে খুশির ঝলকের রেখা ফুটে উঠল। অস্পষ্টরে বলে উঠল, বাবা, কেমন আছো তুমি? তুই সারা তোর বাবাটা ভালো থাকে কি করে বল? চলে আয় না, ফিরে আয় মা। তোকে দেখতে খুব ইচ্ছে করছে। আরব জন্য তোর সাথে যোগাযোগ করতে ভয় করে। যদি তোর কোনো ক্ষতি করে বসে ওই জানোয়ারটা। আমি ফিরবো বাবা, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ও আমার কোনো ক্ষতি করবে না বাবা। আমি আমাকে সেভ করতে জানি বাবা।
আমি আরব রাজ্য ছেড়ে তোমার কাছে খুব তাড়াতাড়ি ফিরবো। আরমান মির্জা যেন উত্তরটা শুনে মোটেও খুশি হলো না, আবার জোর করতে লাগলো। বল না, আরব সাথে কিছু চলতেছে তোর? না মানে আশেপাশে অনেক মানুষদের জানাজানি হয়ে গেছে, ওরা বলাবলি করে যে তুই আর আরব একই বাড়িতে একই বিছানায় থাকিস, খাচ্ছিস, লিভ টুগেদার করছিস না তো? শীতল চমকে উঠলো, বাবা বলছে এসব কথা? সে কি করে পারলো মেয়েকে এসব বলতে? শীতলের বাবা কি জানে না তার মেয়ে মরে যাবে, তবু এমন কাজ কখনোই করবে না। আর ওই লোকটার সাথে লিভ টুগেদার ইম্পসিবল। এতগুলো প্রশ্নতে পুরো বিব্রতিকর পরিস্থিতিতে পড়ল। প্রথম দুটো ঠিক আছে, কিন্তু পরের প্রশ্নটা কি ছিল? লিভ টুগেদার মানে কি? কিছুটা রাগ দুঃখ মিশ্রিত নিয়ে ফোনটা কেটে দেয়। শীতলের মাথায় হাজারো চিন্তা ঘুরছে, রাগে দুঃখে নিজে ঠোঁট কামড়াচ্ছে, নিজেকে শক্ত করে ধরে রাখার আপ্রাণ বৃথা চেষ্টা করতে লাগলো। যখন আর নিজেকে সামলাতে পারলো না, তখন টুকরে কেঁদে উঠল, হাঁটুর সাথে দুই হাত বেঁধে মাথা গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আরমান মির্জা কান থেকে ফোন সরিয়ে বাঁকা একটা হাসি দিল। মেন দরজা দিয়ে বাসায় প্রবেশ করলো আরাফ, এক হাতে কোট আর এক হাতে ফোন, যেটা কানে ধরে কার সাথে কথা বলছে। আরাফ কথা শেষ করেই নিজের রুমে গেল। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে খুব সাবধান হলো, কারণ আরাফ কালটা খুব গভীরভাবে কেটেছে, যার জন্য তাকে কাল হসপিটালে থাকতে হয়েছে। ফ্রেশ হয়ে গায়ে শার্ট জড়িয়ে শীতল রুমের দিকে রওনা হলো। ভালোবাসার মানুষটাকে একটু দেখবে আর নিজের হাতে খাইয়ে দিবে। আরাপ স্তব্ধ হয়ে গেল শীতলকে ফ্লোরে পড়ে থাকতে দেখে। দৌড়ে শীতলের কাছে এলো। শীতল অচেতন অবস্থায় পড়ে আছে। আরাপ দ্রুত কোলে তুলে বিছনায় শুয়ে রেখে ডাক্তারকে কল করলো। কয়েক মিনিট পর শীতলের জ্ঞান ফিরে আসলো। চোখ মেলে একজন ডাক্তারকে দেখতে পেল। আগেরবার ডাক্তার নয় এটা, এই ডাক্তারের বয়স আরাফের মতো হবে, বেশ সুদর্শন ইয়ং। এখন কেমন আছেন? শীতল হালকা হাসার চেষ্টা করেই বলল, ভালো আছি। খাওয়া দাওয়া তো এত অনিয়ম কেন জানতে পারি? সারাদিন কিছু না খাওয়া কারণে আপনি অজ্ঞান হয়েছেন। বিশ্রাম নিন, ঠিক হয়ে যাবে। আরাপ শীতলের পাশে বসা ছিল। আরাব, তোর বাড়িতে কি খাবার অভাব পড়েছে? আরাপ কপাল কুঁচকে ডাক্তার আফানের দিকে তাকালো। বন্ধু হয়ে বন্ধুকে খোঁচা মারছে ক্লাসের সেরা টপার বয়। আরাফ খান শকড। বন্ধু তাই নিরামিষ থেকে আমিষ পরিবর্তন কি করে আসলো তা বেশ ভালোই বুঝতে পারছে। আফান জীবন সঙ্গিনী, তার বিবাহিত অর্ধাঙ্গিনী মেঘলা আবদান। শীতল আরাফের সাথে বসে আছে ডক্টর আদিয়ান চৌধুরী আফান। আপনার উচিত নিজের খেয়াল রাখা। এত কেয়ার কিন্তু সচরাচর জনাব কাউকে করে না। আপনাকে করেছে, নিশ্চয়ই তার পিছনে কারণ আছে। আজ আসি, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। আরাফ আফানের দিকে রাগিয়ে বলল, তোকে দেখে নেবো আমি। আজ তুই চৌধুরী বাড়িতে যা, ভাবি তোর জন্য একলা বাস নিয়ে দাঁড়িয়ে আছে। আয়না মুচকি হাসল। তোর ভাবিকে আমি সামলে নেব, তুই বরং তোরটা সামলা আগে। দুই বন্ধু চোখে চোখে কত কথা বলে ফেলো, শীতল বুঝতে পারলো না। আপনার জন্য কি আমার বাড়িতে খাবার কম পড়ে গিয়েছিল? খাবার খেয়ে নিলে তো আর এরকম হতো না। কথাটা বলে শীতলের দিকে চাইলো। শীতল ক্রোধে দৃষ্টিতে চাইলো আরাফের দিকে। শীতল এভাবে চাওয়াটা আরাফকে ভাবাচ্ছে। আবার কি করলো যার এমন ধানি লঙ্কা হচ্ছে? আরাফ চুপ করে গম্ভীর হয়ে কিছু ভেবে উত্তর না পেয়ে নিচে চলে গেল খাবার আনতে। আরাফ খাবার নিয়ে শীতলের সামনে বসে ঠান্ডা গলায় বলে, উঠ, খাবার খেয়ে নে। আমি কি খাবো না খাবো সেটা আপনাকে ভাবতে হবে না। শীতলের কথা শুনে আরাফ চমকে উঠল। কি হয়েছে তোমার? এমন করছো কেন? আমি কি করব না করব সেটা তোমাকে কেন বলতে হবে? কে তুমি? আমার ভাই হও? হও না তো? আমার স্বামী হও না তো? তাহলে তোমার কাছে আমি আছি কি করতে? অবৈধ সম্পর্ক আর লিভ টুগেদারের জন্য? শীতল! ঠাস! আরাফ শীতলকে থাপ্পড় মারলো। শীতল থাপ্পড় সামলানোর আগে আরাফ দুই কাঁধে হাত দিয়ে চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিল শীতলকে। কি সমস্যা তোর? তুই কি বললি? আমি তোর সাথে লিভ টুগেদারে আছি? আরাফ কাঁধে জোর করে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, তো কি বলবো? আজ একজন বলেছে, কাল আর একজন বলবে, তারপরে হাজার লোক বলবে আমি তোমার সাথে একই বাড়িতে একই ছাদের নিচে থাকছি। কোনো সম্পর্কে টানে? একটা ছেলে একটা মেয়ে একই বাড়ির নিচে থাকে,
তাদের লিভ টুগেদার সম্পর্ক না থাকলেও তাহলে কি সম্পর্ক আছে? মিস্টার আরাব খান, আপনার মান সম্মান নাই থাকতে পারে, কিন্তু আমার মান সম্মান আছে। আমি মির্জা বাড়ির মেয়ে, কোনো রাস্তার মেয়ে নই। আমার পরিবার আছে, আমার বাবা আছে, ভাই আছে। তাহলে আমাকে এখানে আটকে রেখে কিসের প্রতিশোধ নিচ্ছেন আপনি? আপনার পরিবার নেই, মা নেই, বাবা নেই, ভাই নেই। সেই জন্য আমাকে আমার বাবা ভাইয়ের কাছ থেকে দূরে সরাতে চাইছেন। নিজের বাবা মা থাকলে কখনো এমন করতে পারতেন না। আপনার এত কোনো পরিবার আছে তো, নাকি আপনি শুধু মিথ্যা পরিচয়ে বড় হয়েছেন? কে বলতে পারে আপনার মায়ের পাপের ফসল আপনি? আপনাকে জন্ম দিয়ে রাস্তার ছেলে করে চলে গেছে নতুন ঘর। শীতল পুরো কথা শেষ করার আগে আরাফ ভারী হাতে থাপ্পড় পড়ল। শীতলের কথায় আরাফের ভিতরটা মরিচের মতো কামড়ে ধরল, বুকটা চলে উঠল। পাশের ফুলদানিটা খুব জোরে আছাড় দিল। কাছের ফুলদানিটা গুঁড়া গুঁড়া হয়ে গেল। এই যে একটা অসহ্য যন্ত্রণা। শীতল তার পরিচয় নিয়ে প্রশ্ন তুলছে, তাকে অবৈধ বলছে, তার মতাময়ী মাকে নিয়ে নোংরা কথা বলছে। শীতলকে বিছানায় ধাক্কা দিয়ে চলে গেল আরাফ। আরাফ এখানে থাকলে ভয়ঙ্কর কিছু করে ফেলবে, তাই বের হয়ে গেল। আরাফ ফ্রেশ হয়ে ভেবেছিল ভালোবাসার মানুষটাকে নিয়ে একসাথে খাবে। কাল থেকে আরাফ না খাওয়া একটা মিশন ছিল, যেখানে জখম আর মারাত্মকভাবে। এখন আরাফের কাছে মনে হচ্ছে ও বেঁচে ফিরে কেন এলো? মরে গেলে তো পারত, অন্তত শীতল আরাফের রাজ্য থেকে মুক্তি পেত। Mr. Arham Mirza, your project has been very nice. You have been selected for the second project. Thank you, sir. I have been successful with my work day and night. This time I will be successful in the second hour, inshallah. Okay, then get to work. I want this project we win. Yes, sir. আরহাম নিজের কাজ নিয়ে ব্যস্ত। কাজের মাঝে কফি খাওয়ার স্বভাব রয়েছে, তাই নিজের কফি বানিয়ে নিয়ে আসার পথে কারোর সাথে ধাক্কা লাগায় হুমড়ি খেয়ে পড়ে গেল। আরহামের কফির মগটা দূরে পড়ে ভেঙে কফিটা ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। আরহাম রেগে কিছু বলতে যাবে, তখনই সামনে তাকিয়ে নিজেই একটা ঢোক গেল, কারণ তার সামনে যমরাজ দাঁড়িয়ে আছে, আব্রাহামের বেস্ট ফ্রেন্ড নীলিমা। ওই আঙ্কেল আলী, কুদ্দুস আলীর বাপ। চোখের কি মাথা খাইছস? সামনে আজ তো একটা মানুষ আসতেছে, সেটা তো চোখে পড়ে নাই। চোখ কি পকেটে নিয়ে হাঁটোস? আমার জায়গায় সুন্দরী মীরা থাকলে এখানে তোর গাল দুটো থাপ্পড় মেরে লাল করে দিত। বেটো ফাজিল, আমার এত সুন্দর ড্রেসটা নষ্ট করলি কেন? টাকা বের কর, এক্ষুনি আমার ড্রেস কেনার জন্য টাকা দিবি। জানিস এটা কত মহল ঘুরে পছন্দ করে কিনেছি? জানিস এটা কত মহল ঘুরে পছন্দ করে কিনে আজই পড়লাম, আর আজকে কিনা তুই সব বরবাদ করে দিলি। তুই জানিস আজকে আমাকে যেন প্রপোজ করতে চেয়েছিল, আমি কত সুন্দর একটু সাজুগুজু করলাম হ্যাঁ বলবো বলে, আর তুই কি করলি? আম্মু গো, তোমার মেয়ের আর বিয়ে হবে না। চুপ, একদম চুপ। আমি কি এগুলো ইচ্ছে করে করেছি? আমি তো জাস্ট কফিটা নিয়ে আসছিলাম, তুই তো আসমান থেকে টপকে পড়লে, এতে আমার কি দোষ? নীলিমা বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে কাঁদছে। আরহাম নীলিমার কমর টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। এই একদম ঠোক উল্টাবি না, তাহলে কামড়ে দিব। আর কি বলি, জেনে তোকে প্রপোজ করবে আর তুই নাচতে নাচতে অ্যাকসেপ্ট করবি? তোর সাহস কি করে হয় জেন প্রপোজ অ্যাকসেপ্ট করার? একদম জানে মেরে ফেলবো। ওই জেন্স নাম মাথা থেকে ডিলিট কর, না হলে ফল ভালো হবে না। আরহাম নীলিমার কমর খামচে ধরায় নীলিমার চোখ দিয়ে পানি পড়ে গেল। আমাকে যেন প্রপোজ করলে তোর কি যায় আসে? তুই তো আমাকে আর ভালোবাসিস না, তোর তো নতুন নতুন মেয়ে গার্লফ্রেন্ড আছে। আমি কি তখন তোকে কিছু বলি? তাহলে আমার ব্যাপারে নাক গলাস কেন? কথাগুলো আঁকি ভরা নয়ন জল নিয়ে অভিমানী গলায় বলল নীলিমা। নীলিমার কথায় আরহাম নীলিমাকে ছেড়ে দিয়ে দুই হাত পয়েন্টের পকেটে ঢুকে চলে গেল। আর নীলিমা এক বুক হাহাকার নিয়ে তাকিয়ে আছে আরহামের চলে যাওয়ার দিকে। আরহাম নিজের কেবিনে এসে চেয়ারে বসে পড়ে। টেবিলের ওপর দু হাত ভর দিয়ে নিজের কপালে হাত বোলালো। আরহাম নীলিমাকে ভালোবাসে অনেক আগে থেকে, কিন্তু মুখ ফুটে ভালোবাসি কথা প্রিয় মানুষটাকে বলতে পারেনি আরহাম। বলবে কি করে? নিজের বাবার জন্য এত দূরে এসে পড়ে আছে যাতে একটু ভালো থাকতে পারে। বাট আরহাম কপাল খারাপ। আরমান মির্জা আরহাম
কখন কার সাথে মিশিয়ে কোথায় যায় সব নজরবন্দি করে দিয়েছে। এর জন্য আরহাম ভয় পায় তার বড় ভাইয়ের মতো যদি নীলিমাকে হারিয়ে ফেলে, নীলিমার ক্ষতি হোক এটা আরহাম চায় না। আরহাম নীলিমাকে দূর থেকেই ভালোবেসে যাবে। নীলিমার মৃত্যু আরহাম পারবে না মেনে নিতে, আর বাবার জঘন্য খেলায় নীলিমাকে জড়াতে দেবে না। তার জন্য নিজেকে এত দূরে সরিয়ে রাখা, আরহাম কষ্ট হলে মুখ বুজে মেনে নেওয়া ছাড়া আর কিছুই করার নেই। আরহাম অফিসের কাজ শেষ করে বের হতে নিলে শুনতে পেল শত শত করতালির আওয়াজ। কি হচ্ছে? এগিয়ে দেখতে গেল, গিয়ে চমকে গেল। এ যেন এক প্রেমিক হৃদয় ক্ষত বিক্ষত লাশ, যেন সবার সামনে হাঁটু গেড়ে ডায়মন্ড রিং দিয়ে প্রপোজ করছে আরহাম ভালোবাসে মানুষটাকে। নীলিমা আরহামকে দেখে সবার সামনে হ্যাঁ বলে হাত বাড়িয়ে দিল, যেন খুশি হয়ে রিংটা পরিয়ে হাতে কিস করে দিল। আরহাম আর পারল না সেখানে থাকতে, চলে গেল। বাসায় এসে শান্তি পাচ্ছে না, শুধু ভেতরে ভেতরে জ্বলে পড়ছে, শুধু ভিতরে ভিতরে জলে পুড়ে মরছে। আরহাম ভাবতেই পারছে না তার নীলিমা তাই নেই, সে এখন অন্য কারো। না, এ হতে পারে না। আরহাম নিজের দগ্ধ হৃদয়ে ঠান্ডা করতে মদের নেশায় ডুব দিয়ে বসত। মদ পারবে আরহামকে এখন ঠান্ডা করতে। ভাইয়া শোনো, আমার বন্ধু রফিক আজকে হাগু করে হুঁচু দেয়নি, টিস্যু দিয়ে কাম চালিয়ে নিয়েছে। আমি সেটা দেখে ফেলেছি। আমি যে দেখেছি সেটা রফিককে বলিনি, পরে ক্যামেরা করতে সুবিধা হবে। রকি আমাদের ক্লাসে সবাইকে জ্বালায়, তাই টাইট দিলাম। কি করছো তুমি? কি আর করব, পিছনে বসে ওর শার্টে লিখে দিয়েছি, আমি 1 আনা, কানা 2 আনা, নানা 3 আনা, ছানা 3 টাকা দিলে চা খাবো, 5 টাকা দিলে স্টু করতে যাব, টাকা না দিলে টিস্যু দিয়ে কাজ চালাবো। সালে আরও কিছু বলার আগেই নিজ থেকে মায় ডাকলো জুমার নামাজ পড়তে যাওয়ার জন্য। আরহাম রেডি হয়ে বসে আছে। সালে রেডি হওয়া তো দূর, এখন গোসল শেষ করতেই পারেনি। আরাব ডেকে উঠল। সাহেল, আমি চললাম, নামাজে দেরি হচ্ছে। আজকে তোর জন্য আমার নামাজটা মিস হয়ে যাবে। সালে বাথটবে বসে সাবান পানির মধ্যে বেলুন ফোলাচ্ছিল। আরাব চলে যাওয়ার কথা শুনে তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে বের হয়। পাঞ্জাবি ছাদে ছিল। সালেক দৌড়ে ছাদে যায়, আর পাঞ্জাবি গায়ে দিতে দিতে আরাব পিছু হাঁটে। রাস্তার সব মানুষ হাঁ করে দেখছে। সালে কপাল কুঁচকে আরাবকে জিজ্ঞাসা করলো, ভাইয়া আজকে কি আমাকে বেশি হ্যান্ডসাম লাগছে? না মানে জোয়ান থেকে বুড়ি থুথুড়ি পর্যন্ত তাকিয়ে আছে। আরাব সালের কথা শুনে পিছনে তাকালো। আরাব এতক্ষণ খেয়ালই করেনি, এখন খেয়াল করতে চোখ কপালে উঠে গেল। কারণ ছালে তাড়াহুড়োয় খেয়াল করেনি পাঞ্জাবি জায়গায় মায়ের ছাদে দেওয়া লাল পেটিকোট পরে আসছে। আরাব ছালের দিকে হা করে তাকিয়ে দেখে সালে নিজের দিকে তাকিয়ে এক গগন বিদারীর চিৎকার দিল। রাস্তার পাশে বড় আম গাছের আড়ালে লুকিয়ে বলল, আহারে, গেল গেল, আমার মান সম্মান সব গেল। বজ্জাতগুলো আমার ইজ্জত হরণ করে নিল। ভাইয়া, আমার ইজ্জত এখন তোমার হাতে। ভাইয়ের ইজ্জত হেফাজত করো। আরাব সেই দিন ভাইয়ের ভুলের জন্য মুখ টিপে হেসেছিল। ভাইটা বড্ড পাজি, এত দুষ্টু ছিল যে কেউ ভুলতে চাইলেও ও ভুলতেই পারত না। আরেকদিন স্কুল ছুটির পর দৌড়ে বাসায় ঢুকতে গিয়ে সোপার সাথে বাড়ি খেয়ে থুম করে পড়ে গেল। সালের রেগে সোপাটাকে লাথি মেরে বলল, ব্যথা দেওয়ার জায়গা পাস না তোরা? সব বাদ দিয়ে আমার ইয়েটাকে ব্যথা দিস, সব বাদ দিয়ে আমার ইয়েটার ব্যথা দিস। ওই আমার ইয়েটার উপর ঝড় বন্যা সিড আসছে কেন? হারিকেনের নাগরিক বল বল, ফোনে আসলে কি ক্ষতি হতো? আরাব সালে আর বাবাকে নিয়ে সুখের দিন কাটছিল। হঠাৎ একদিন সব লন্ডভন্ড হয়ে গেল। সেই লন্ডভন্ডর জন্য আজ আরাব বড্ড একা। সব কিছুতে ছিল আজ তার জীবন অন্ধকারে ভরপুর। আরাব মা থেকে ও মা নেই, ভাই থেকেও ভাই নেই, আর বাবা তো সে একটা অমানুষে পরিণত হয়েছে। সুখের সংসার আজ ভেঙে তছনছ। আরাফের জীবন শীতল কি নিয়ে বাঁচার আশা করেছিল, কিন্তু শীতলকে একে সবটা শেষ করে দিল। ভালোবাসা হয়তো আরাফের ভাগ্যেই নেই, তাই আরাফ যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে নিয়েছে, মুক্তি দিবে নিজের রাজ্য থেকে।
শীতল মন খারাপ করে বসে আছে, কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না। আজ 15 দিন হলো আরাপ শীতলের কাছ থেকে অনেক দূরে। আরাপ তার কথা রেখেছে, মুক্তি দিয়েছে আরাফের রাজ্য থেকে শীতলকে চিরদিনের জন্য। শীতল আরাফকে দেখে না আজ 15 দিনেরও বেশি। সেদিন ঘটনায় আরাপ শীতলের মুখোমুখি আর হয়নি। শীতলে যে কখন মুক্তি দিল নিজের রাজ্য থেকে, তখন আরাপ শীতলের কাছেই আসেনি, বরং বেশ বডিগার্ড দিয়ে সেলফি ভাবে বাড়িতে পৌঁছে কণিকা মির্জার হাতে তুলে দিয়েছিল। আরাপ দূর থেকে এক পলক দেখে চোখ সরিয়ে নিয়েছে। আরাপ আর কোনো পিছুটান রাখবে না, সব ভুলে যাবে। আরাফের হৃদয়ে শীতল নামে যে মেয়েটা ছিল, সেটা ওই দিন কবর হয়ে গেছে, যেদিন জন্মদাত্রী মমতাময়ীর গায়ে কলঙ্ক লেপে দিয়েছিল। হয়তো ভালোবাসাটাও মরে গেছে। আরাপ শীতলকে দূর থেকে একতরফা ভালোবেসে যাবে, তাকে আর কোনোদিনও বলবে না ভালোবাসি, খুব ভালোবাসি মায়াবিনী। শীতলকে আর বিরক্ত করবে না আরাপ, ভালোবেসে শীতলকে উষ্ণ ছোঁয়ায় পরশ দেবে না, হবে না আর কোনোদিনও দেখা। শীতল থাকুক তার জগৎ নিয়ে, আরাপ আগে যেমন ছিল আজ তাই থাকবে। আরাপ শীতলের বিরক্তর কারণ আর কোনোদিনও হবে না। একলা জীবনসঙ্গী বিহীন কাটবে দিনরাত রজনী। আরাপ নিজেকে কাজের মাঝে ব্যস্ত রাখবে, শীতলকে ভুলে যাবে। কিন্তু আরাপ এই ইচ্ছেটা আদৌ কি পূরণ হবে? নিয়তি বলে একটা কথা আছে, যে যদি তোমার ভাগ্যে লেখা থাকে, তোমার বুকের পাঁজর দিয়ে তৈরি হয়, তাহলে তুমি না চাইলেও সে ভাগ্যেই থাকবে, দখল করবে তোমার বুকের পাশটাতে। কণিকা মির্জা পাগলের মতো কাঁদছে, তার বড় ছেলের মতো এবার মেয়েকেও হারাতে বসেছেন সারা জীবনের জন্য। আরাবকে বারবার কল করেও কণিকা মির্জা লাইনে পায়নি। আরাব ঢাকায় নেই, আছে চট্টগ্রামে। কণিকার সামনে ভেসে উঠেছে অতীতের পাতা। মির্জা বাড়ির সামনে 4 পা বশিষ্ঠ খাতে সাদা কাপড়ে জড়িয়ে ঘুমিয়ে আছে মির্জা বাড়ির বড় ছেলে আদর্শ মির্জা। কণিকা মির্জা ছেলেকে 1000বার ডেকেও আর সাড়া পায়নি। ভাবে কি করে, সে যে ঘুমিয়ে আছে চিরদিনের মতো নিদ্রাহিত। তার মানিকার চোখ খুলবে না, বলবে না, মা আমি তোমার মতো মেয়ের সাথে চলতে শিখেছি, অন্যায়ের সাথে নয়। শীতলের হাত পা মুখ বাঁধা অবস্থায় সেন্সেস হয়ে পড়ে আছে ফ্লোরে। কপালের সাইডটা কেটে কিছুটা রক্ত বের হচ্ছে। শীতলের হুঁশ ফিরতেই নিজেকে কাছে দেওয়ালের ওপারে পেল। নিজেকে আপ্রাণ ছুটানোর চেষ্টা করে ও কিছুটা ছুটাতেই পারল না। মুখ দিয়ে 1000 শব্দ করতে গিয়েও ব্যর্থ হলো। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বস একদম ফ্রেশ টাটকা মাল, দেখলেই জিভে পানি চলে আসবে। জি বস, আপনি নিজের চোখে এসে দেখে যান। আপনি কি আসবেন বস? ওকে বস, রাখছি। ওই শরীফ স্যার কি বললো রে? স্যার কইলো যে আসবে আজ রাতে আমাদের আস্তানায় মাল দেখতে। শীতলের শরীর ঠান্ডা হয়ে গেল ওদের কথা শুনে। কে ওদের বস? আজ রাতে কি হবে ওর সাথে ভেবেই শরীরের ঘামে ভিজে উঠেছে। শীতল ওদের কথা শুনে যা ভাবার ভেবে নিয়েছে। শীতল ভালো লোকের হাতে পড়েনি, একদম ভয়ঙ্কর জায়গায় পড়েছে। লোকগুলোর উদ্দেশ্য আর কাজ বুঝতে পারলেও শীতল এখান থেকে আজ আর পালাতে পারবে না। খুব বাজেভাবে বিপদে পড়েছে। কে বাঁচাবে শীতলকে? কলেজ ছুটির পর বাহিরে বের হয়ে গাড়িতে উঠতে গিয়ে পিছন থেকে ডাক দিল। শীতল সামনে তাকাতে স্প্রে করে অজ্ঞান করে দিল। হঠাৎ বিকট আওয়াজ হলো। দরজার পাশে দুটো লাশ পড়ে আছে। শুট বুট একটা লম্বা লোক হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে নীলমণি দেখে যা বোঝায় শীতল বুঝে গেছে এটা আর কেউ নয়, শীতলের নীল। হ্যাঁ, শীতল এর সামনে নীল রওশন দাঁড়িয়ে আছে। শীতল হাত পায়ের বাঁধন খুলে মুখ থেকে কষ্টিপেকটা টান দিয়ে তুলে ফেললো। শীতলকে কোলে তুলে নিয়ে দেখতে পেল শীতল আবার অজ্ঞান হয়ে গেছে। শীতলকে নিয়ে মির্জা বাড়িতে পৌঁছালো নীল রওশন। কণিকা মির্জা কিছু না বলে ও মিস্টার মির্জার মুখে হাসি সরছে না। কোটিপতি ছেলে তার ঘরে ভাবা যায়? এত বড় ঘরের ছেলে হাত ছাড়া কি করে করেন? সোনার নিচ থেকে হেঁটে এসেছে তার বাড়িতে। আরহাম সকালে অফিসে এসে চুপচাপ কাজ করছে, কারোর সাথে কোনো কথাই বলেনি। কালকের বিষয়টা নিয়ে এত আপসেট ছিল, কিন্তু আজ সবটা স্বাভাবিকভাবে যেনই হচ্ছে। নীলিমা আরহামকে এতটা স্বাভাবিক থাকতে দেখে হাসি খুশি থাকা মুখটা চুপসে গেল। নীলিমা ভেবেছিল আরহাম ওকে এসে নিজের বলে দাবি করবে, নীলিমা শুধু তারই থাকবে।
সে কেন অন্য ছেলের ঘরণী হবে, কিন্তু আরহাম আসেনি নীলিমার কাছে, একবার মুখ ফুটে বলেনি ভালোবাসি। তাহলে কি আরহাম নীলিমাকে কোনোদিনও ভালোবাসার নজরে দেখেনি? শুধু জাস্ট লাইক ফ্রেন্ড হিসেবে? মানে আরহাম নীরবতায় নীলিমা একদম পছন্দ হলো না। নীলিমা এক প্রকার রাগের দুঃখে জেনকে বলল তাদের বিয়েটা যেন আগামী মাসেতেই হয়। নীলিমা যেন ছেড়ে এক মুহূর্ত থাকতে চায় না, বলে বিয়ের ডেট তাড়াতাড়ি করে একবারই আনো। আরহাম সবটা দেখেও চুপ, কোনো কথা না বলে অফিস ব্যাগটা নিয়ে বের হয়ে গেল সবার সামনে থেকে। নীলিমা ছলছল নয়নে যাওয়ার পানে তাকিয়ে রইল। তুমি কি কোনোদিনও বুঝবে না আরহাম, আমি তোমায় কতটা ভালোবাসি। তুমি ভালোবেসে আমাকে অপমান করবে কি না সেটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত, বাট আমি তোমার পিছু ছাড়ছি না। হয় তুমি আমায় অপমান করবে, না হয় সারা জীবনের মতো হারাবে। আমি অপেক্ষা করব বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত। এর মধ্যে তুমি যদি না আসো, তাহলে সারা জীবনের মতো তোমার নীলিমাকে হারাবে। সেই দিন তোমার নীলিমা পৃথিবীর মায়া ত্যাগ করবে। আরহাম নীলিমার দেওয়া মেসেজটা পড়ে চুপ করে আছে। কি করবে না করবে বুঝতেই পারছে না। মাথা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। বাবার ষড়যন্ত্র ফাঁদ আর নীলিমার ভালোবাসায় দুইটা নাই ফেলেছে। কি করবে বুঝতে পারছে না আরহাম। ভালোবাসায় কখনো হাসায়, আবার কখনো কাঁদায়। কারো ভালোবাসায় পূর্ণতা পায়, তো কারো ভালোবাসায় খেলাঘর পরিণত হয়। ভালোবাসা সবার জীবনে একবার হলেও আসে। কেউ ভালোবাসে আগলে রাখতে জানে, তো আবার কেউ নদীর ভেলার মতো ভাসায়। আমরা অনেক আছি ভালোবাসা পেয়ে, সেটা মূল্য দেই না, অবহেলা করি। যখন ভালোবাসা মানুষটা হারিয়ে যায়, তখন হাজার চেষ্টা করেও তাকে আর ফিরিয়ে পাওয়া যায় না। সেটার জন্য শুধু আফসোস করি। আরহাম নীলিমাকে ভালোবাসি বলতে পারছে না, ভালোবাসি। আর এইদিকে নীলিমা তৃষ্ণাঘাতের মতো পচে বসে আছে। কখন আসবে তার ভালোবাসে এই মানুষটা, কখন বলবে সে ভালোবাসি। নীলিমা মনে হয় একটা ঘুমের মাঝে আছে, হয়তো ঘুম ভাঙলে বুঝতে পারবে আরহাম নীলিমাকে বুকে জড়িয়ে ভালোবাসি কথাটা বলেছে। কিন্তু না, আরহাম আসবে না। তবে কি আরহাম আর নীলিমার চলার পথ এই পর্যন্তই ছিল? ভালোবাসা দুটো মানুষ আলাদা হয়ে যাবে চিরকালের মতো? নীলিমা বালিশে মুখ গুজে কাঁদছে। আরহাম মেসেজটা পাওয়ার পর আসেনি। কেন আরহাম, কেন? কেন তুমি আসলে না? তুমি তো জানতে আমি তোমায় কতটা ভালোবাসি, তবু তুমি আমার থেকে মুখটা ফিরিয়ে নিলে কেন? তুমি বুঝলে না আমার ভালোবাসা। আজ আমার আর জানের এঙ্গেজমেন্ট হয়ে গেল। এখন আমি অন্য কারো বাগদত্তা। একদিন তুমি ঠিকই বুঝবে, যখন শুনবে আমি আর নেই এই দুনিয়াতে। তুমি হয়তো ভাবছো আমি জ্যানকে বিয়ে করে সত্যি সংসার করব। তাহলে ভুল ভাবছো তুমি। আমি বিয়ের পিঁড়িতে বসবো ঠিকই। এটা শুধুমাত্র তোমার সাথে, জ্যানের সাথে নয়। পবিত্র বন্ধনে আবদ্ধ হলে তোমার সাথে হব। আর যদি তা না হয়, তাহলে বিয়ের সাজে নববধূ বিয়ের পিঁড়িতে পৌঁছালেও বিয়ে হবে না। তোমার নীলিমা নিজেকে শেষ করতে দুবার ভাববে না। হয়তো তোমাকে আমার পরে আর পাওয়া হবে না কোনোদিন, কিন্তু আমার সবটা জুড়ে তো তোমার বসবাস। যাকে ছোটবেলা থেকে পাগলের মতো ভালোবেসে এসেছি, যাকে ঘিরে আমার হাজার স্বপ্ন ছিল, সে মানুষটাকে ভুলে নতুন করে ঘর সাজাবো তুমি ভাবলে কি করে? তোমার জায়গাও তোমার থাকবে, সেখানে দ্বিতীয় কারো পারমিশন নেই। হ্যালো স্যার, পাখি ফাঁদে পা দিয়েছে? একদম শিওর স্যার। পাখিটাকে এখন আমরা যেভাবে নাচাবো পাখিটা সেভাবেই নাচতে বাধ্য। তাহলে পাখিটাকে আপনার কাছে পাঠাই, দেখলে জিভ লক লক করবে আপনার। পাখিটা আমার পোষ মানে এসে, আমি ওয়েট আপ পিক পাঠিয়ে দিচ্ছি, দেখে নিন। ওয়েল ডান মির্জা, তুমি আসলে বাপের নামের কলঙ্ক, একটা হারামি। আমার সাথে সাথে থেকে ডাবল হারামি পয়দা হয়েছ। নিজের মেয়েকে গুটি করে দেনাঘনা করছো। এর আগে বড় ছেলেকে গুটি করে কত কিছু করলে, শেষ পর্যন্ত নিজের হাতে খুন করলে নিজের ছেলেকে। তোমার মেয়ে তোমার এইরূপ জানে না, জানলে কি হবে তোমরা ভেবেছ? কি যে বলেন না স্যার, ও যখন জানবে ওর বাপ ভালো অঙ্কুশে আড়ালে একটা শয়তা, তখন অনেক দেরি হয়ে যাবে। কারণ তখন তো বাংলাদেশ থেকে অনেক দূরে থেকে
ভিনদেশি তখন চাইলেও বাংলাদেশে পা দিতে পারবে না। আমি মির্জা মানুষটা খুব খারাপ। নতুন নতুন কচকচে টাকার বান্ডিল না শুকলে পেট ভরে না। তাই তো আপনাকে দিল খুশি করার জন্য। এত বড় গিফট দান করলাম। বিদেশে নিয়ে কয়েকদিন মজা মস্তি করুন, তারপরে মোটা অঙ্কের সিল করে দিন অন্য রাষ্ট্রে। বুঝলাম। তা পোষা পাখিকে আমার খাঁচায় কবে পাঠাচ্ছ? আপনি যেই দিন চান সেই দিন পাঠিয়ে দেব। আচ্ছা, রাখো তোমার পোষা পাখিটাকে একটু দেখি। মির্জা কল কেটে দিয়ে জগৎ রায় হোয়াটসঅ্যাপে ছবিগুলো দেখলো, দেখে যেন জিপ লক লক করছে। এত সুন্দর পাখি আমার চোখেই পড়লো না কেন? আমি এর আগে কতবার আসলাম, তাহলে তো এতদিন উপোস থাকতে হতো না। আমার রাত কাটতো এর রূপের আগুনে সাঁতার কেটে। মির্জা ভালো চাল চেলেছে, নিজের মেয়েকে নিজের লোক দিয়ে কিডন্যাপ করালো, আর এখন নতুন চালে বাজিমাত করলো। আরাফ দাঁড়িয়ে আছে। 8 তলা বিশিষ্ট বিলাসিতা বাড়ির ছাদের পাশে দাঁড়িয়ে আছে আরেকজন, ডাক্তার আয়াত। দেখুন স্যার, আমি আগে বলেছি, এখনো বলছি, উনি কোনোদিন সুস্থ হবে কিনা আমরা তো আর জানি না। এতগুলো বছর চলে গেল, সুস্থ হওয়ার নামই নেই। তবুও তো কোনো চিকিৎসার কমতি রাখেনি। আমরা আমাদের বেস্টটা দিয়ে চেষ্টা করছি। এখন আল্লাহর উপর ভরসা করা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু ডক্টর, ওকে যে সুস্থ হতেই হবে যে কোনো মূল্যে। ওর হুঁশ ফেরানোটা বড্ড প্রয়োজন। হুঁশ না ফিরলে আমি জানবো কি করে সেদিন কি হয়েছিল ওর সাথে। সত্যিটা আমি জানতে চাই, আমার জানা বড্ড প্রয়োজন। আপনি আপনার মতো ট্রিটমেন্ট করে যান। আমি কখনো বিনা দোষে কাউকে শাস্তি দেইনি। যাদের শাস্তি দিয়েছে তারা নর্মতমার কীটপতঙ্গ ছিল। এই যে আপনার 8 তলা বিশিষ্ট 205 নম্বর রুমের কক্ষে যে শুয়ে আছে, সে যদি সত্যি আর ন্যায়ের পথে চলে, তাকে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব বিপদ থেকে রক্ষা করবেন। আমার বিশ্বাস একদিন না একদিন তার জ্ঞান ফিরবে। আর যেদিন জ্ঞান ফিরবে সেই দিন ওদের কেয়ামত শুরু করবো আমি। এই আরাফ খান, মৃত্যু যন্ত্রণা ওরা পাবে। যাদের জন্য আজ ওর এই অবস্থা, প্রত্যেককে আমি শাস্তি দিব, খুব ভয়ঙ্কর শাস্তি। আর সেই শাস্তি মৃত্যু থেকে আরো ভয়ঙ্কর। আরাফ খানের হাত থেকে ওদের মধ্যে একজনও রেহাই পাবে না। ধ্বংসলীলা ওরা করতে চেয়েছিল কিন্তু পারেনি। এবার আমি করবো ধ্বংসলীলা ওদের সাথে। শুধু তোর জ্ঞান ফেরার অপেক্ষা আছি। আরাফ চোখের সামনে ভেসে উঠেছে অতীতের কিছু ভাই, দোস্ত, ইয়ারের সম্পর্ক। আরাফ আর নফ আর ওর সাথে একটা মানুষ, হাজার স্মৃতিচারণ রয়েছে। স্কুল লাইফ, কলেজ লাইফ, ইউনিভার্সিটির লাইফগুলো। আরাফের চোখ লাল হয়ে গেছে, ওর শরীরের প্রতিটা গোড়ায় গোড়ায় রাগে বিড়বিড় করছে। ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। ওদের সবাইকে শাস্তি দিব। কেউ বাঁচতে পারবে না আমার হাত থেকে। তোর সাথে অন্যায় হওয়ার শাস্তি ভোগ করবে ওরা। আরাফ যখন এইসব ভাবছিল, ঠিক তখনই কল আসে। পকেট থেকে ফোন বের করে রিসিভ করে কানে ধরল। হ্যালো স্যার, আপনি ঢাকা থেকে সরে যাওয়ায় আরমান মির্জা রঙিন ঘুড়ি ওড়াচ্ছে। আরমান মির্জা অনেক বড় চাল দিয়েছে। আরমান মির্জা নিজের মেয়েকে জগৎ রায়ের হাতে তুলে দিয়েছে। জগৎ মজা মস্তি করা শেষ হলে শীতল ম্যামকে নিলাম করা হবে। আপনি শুনতে পাচ্ছেন স্যার? শুনেছি, কিন্তু আমার ওখানে কিছু করার নেই। শীতলের লাইফকে নিয়ে ভাবার জন্য জগৎ রায় ও তার বাবা রয়েছে। সেখানে মনে হয় না আমার প্রয়োজন পড়বে। শীতলের পছন্দের মানুষটা নীল রওশন সেখানে আছে, নিশ্চিত থাকো, সে বাঁচিয়ে নিবে। কথাগুলো বলে কল কেটে দিল। আরাফ লোকটাকে কিছু বলতে দিল না। স্যার এগুলো কি বল? স্যার মাথায় চলছে কি? আমি যতটুকু চিনি স্যার এমন আচরণ করার মানুষ না। তাহলে নীল রওশন কথা বলল কেন? নীল রওশন কি স্যার জানে না এটা তো আরেকটা কালপিট? আল্লাহ জানে কি হবে সামনে। ভালোবেসে আজ আমার হৃদয় যত ক্ষত হোক না কেন, তোমার গায়ে একটা আঁচড়ও আমি লাগতে দিব না। তোমাকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিলাম, তোমাকে ভালো রাখতে, কিন্তু আমি একটু চোখের আড়াল হতেই বিপদ তোমায় আগড়ে নিল। এবার সময় হয়েছে তোমার ব্যবস্থা করা, আর জগৎ রায় আরমান মির্জাকে উচিত শিক্ষা দেওয়ার। I am coming to know you, to welcome you to be the queen of my kingdom. এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন?
জগৎ রায় শীতলকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। যে কোনো মুহূর্তে শীতলকে চাই তার। বিজনেস ডিলের জন্য জগৎ রায়ের সাথে বিগ ডিল হতে চলেছে 29 তারিখে। আবুধারির নামকরা বাদশাহ জনাব দেওয়াল হোসেনের সাথে সেখানে শীতল নিলামি হবে। নীলকে নিয়ে বিজি শীতল আরাফ নামের কেউ ছিল সেটা মনেই নেই। নীল সাথে ঘুরছে ফিরছে, বেশ আনন্দই করছে। নীল দেখো, মাই ফেভারিট জায়গা, চলো আমার সাথে। যেন আমি এখানে কতবার এসেছি, এখানে আমি প্রায় আসি। এই জায়গায় চটপটি ফুচকা নামকরা একবার খেলেই বারবার খেতে মন চাইবে। এসব দেখলে জিভাতে পানি এসে যায়। চলো আজ আমি তোমার সাথে এখানে আমার ফেভারিট খাবার খাবো। ছি, এসব কেউ আনহেলদি খাবার খায়, চলো আমার সাথে, আমার আজ পার্টি করি। নীল শীতলকে নিয়ে নাইট ক্লাবে আসলো। নীলের বন্ধুরা হুইস্কি, বিয়ার, বটকা আর চিকেন তান্দুরি দিয়ে কামড়াচ্ছে, সাথে পার্টি বেশ জমছে, এনজয় করছে। নীলের সাথে শীতল এখানে আসলেও তেমন পছন্দ হয়নি, তবু চুপ করে আছে। ওকে চুপাই বসিয়ে রেখে নীল ডান্স ফ্লোরে ডান্স করছে বন্ধুদের সাথে। কিছুক্ষণ পর শীতলকে ডান্স ফ্লোরে নিয়ে গেল। শীতল গা ঘেঁষে অনেক ছেলেরা ডান্স করতে লাগলো, ওকে টাচ করছে বিভিন্নভাবে। শীতল এইসব সহ্য করতে না পেরে চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসলো। নীলকে ডাক দিল, শীতলের দিকে ফিরেও তাকালো না। তার মেয়ে বন্ধুদের সাথে সে ব্যস্ত। নীল আর সহ্য করতে না পেরে নেমে আসতে নীলে দুটো হাত সব ছেলেদের টাচ থেকে আলাদা করে নিজের সাথে মিশিয়ে নেয় সেফলি ভাবে। শীতল মুখ ফুটে কিছু বলতে গিয়েও থেমে যায়। লোকটি শীতলকে নিজের সাথে মিশিয়ে মিউজিকের তালে তালে নাচছে। শীতল নাকে ভেসে আছে সেই পরিচিত পারফিউমের ঘ্রাণ। শীতলকে মনে করিয়ে পিছনে পারফিউম ঘ্রাণের খুব কাছে কারো আপনজন। এর আগে এটার সুবাস নিজের নাকে পেয়েছিল অনেকবার। শীতল পুরুষটির মুখ দেখতেই পাচ্ছে না, কারণ তার মুখে মাস্ক লাগানো, শুধু চোখ দুটোই দেখা যাচ্ছে। চোখের ভাষা বলছে না পাওয়ার একতরফা ভালোবাসার কথা, কিন্তু শীতল কি বুঝবে এই পুরুষটার না পাওয়া ভালোবাসার কষ্ট? গান শেষ মুহূর্তে শীতলকে ঘুরিয়ে দিয়ে চুল ব্র্যান্ডটা হাতে নিয়ে সবার ভিড়ের মাঝে হারিয়ে গেল সেই না দেখা পুরুষটা। শীতল হাজার চেষ্টা করেও হার দেখতে পায়নি কে ছিল সেই ব্যক্তি। নীলকে নিয়ে পার্টি শেষ হতে চলে আসে শীতল। রাতের জ্যোৎস্নায় আলোয় ব্যালকনিতে দাঁড়িয়ে স্নিগ্ধ চোখে দূরের দিকে তাকিয়ে হাজার ভাবনা ভাবছিল শীতল। নাইট ক্লাবে কে ছিল? সেটা কোনোভাবে আরাপ ছিল না তো। আরাপ নাম নিতে কেমন যেন লাগলো শীতলের কাছে। এটা ভালো লাগা নাকি খারাপ লাগা বুঝতে পারছে না, কেমন অদ্ভুত ফিলিংস হচ্ছে। আচ্ছা, আরাপকে এখন আর দেখা যায় না কেন? নাকি ওই ঘটনার জন্য শীতলের মুখোমুখি আর হতে চায় না আরাপ? তবে কি সত্যি আরাফের মনে শীতল একটু হলে বিষাক্তময় গড়ে তুলতে পেরেছিল, যার জন্য শীতল আর আরাফ দুজনেই দু নৌকার মাঝে এখন? শীতল নিখোঁজ খবরটা আরাফের কানে পৌঁছে গেছে এবং এর পিছনে কে বা কারা জড়িত তাই সবটা ধারণা আরাপ করতে পারছে। আর আজ আগস্ট মাসের 29 তারিখ, তার মানে আজ রাতেই খারাপ কিছু হতে চলছে। আরাপ দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ শীতলের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আরাপ পিছনে বন্দুক রেখে গায়ে কালো লম্বা কোট জড়িয়ে রুম থেকে বের হয়ে গেল। আরাপ গাড়িতে বসার সাথে সাথেই আরও 7টা গাড়ি আরাফের নির্দেশে আরাফের গাড়ি ফলো করে চলল টার্গেট মিশনে, রয়্যাল পার্ক হোটেল, যেখানে আজ নিলেমে বলি হবে শত শত মায়ের কলিজার টুকরারা। শত শত মেয়ের চিৎকার দেওয়ালের ওপার থেকে এপার শোনা যাচ্ছে, তবু কারো মনের মায়া দেওয়া জেগে নেই। মেয়েরা কি সত্যিই ভোগ আর লালসায় পূর্ণ? আর যারা মেয়েদের দরদাম কষাকষি করছে তারা কি ভুলে গেছে তারা করুণা কোনো মায়ের সন্তান? 9 মাস গর্ভধারণ করে যে তোমাকে পৃথিবীর আলো দেখালো সে তোমার মাতা ছিল, তোমার মা জননী। পৃথিবীতে নারীর আগমন হয় একজন মেয়ে হিসাবে, কারো স্ত্রী হিসাবে, কারো মমতাময়ী মা হিসাবে। সেই মা জাতিকে কলঙ্কের একটা দাগ লাগানোর আগে ভাবো না সে তো কারো না কারো ঘরের মেয়ে, বউ, স্ত্রী বা মা। আহমদে ইবনু ইউনুস রাদিয়াল্লাহু আনহু আবদুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম কিয়ামতের দিন অনেক অন্ধকারের রূপ ধারণ করবে।
চারিদিকে আজ নিস্তব্ধতা, যেমন বিপদ আসার আগেই পূর্বাভাস শোক মুহূর্তে পালন করে। কোনো আওয়াজ নেই, কোনো স্বর্গ নেই, যেটা হচ্ছে সেটা মৃত্যুপুরী হতে চলেছে। এই মৃত্যুপুরী থেকে আদৌ কেউ বেঁচে ফিরে যাবে তো তাদের মায়ের কোলে, নাকি এখানে শেষ হতে চলেছে সব কিছু রীতি? নীলাম এক এক করে মেয়েদের জোর করে তুলেছে। মেয়েরা কথা না শুনলেও 2-4টা থাপ্পড় পড়ছে, ভারী হাতের থাপ্পড় গাল লাল করেছে। মেয়েগুলো হাহাকার কারো কানেই পৌঁছাচ্ছে না। নিলাম সব মেয়েগুলো একে একে সেল হয়ে যাচ্ছে। অবশেষে এলো শীতলের পালা। শীতল এখন বেহুশ, সোজা হয়ে দাঁড়াতেই পারছে না। পারবে কি করে? শীতলকে নেশা জাতীয় ড্রাগস খাওয়ানো হয়েছে। শীতলকে টানে সোজা দাঁড় করানোর চেষ্টা করলো, কিন্তু ঢলে পড়ে যাচ্ছে। আস্তে আস্তে চোখ খোলার চেষ্টা করছে শীতল, কিন্তু পাচ্ছে না। মাথা ভারী লাগছে, চোখে পাতা বুঝে আছে। হঠাৎ কেউ থাপ্পড় মেরে বসালো শীতলের গালে। 5 আঙুলের ছাপ বসে গেল। শীতল থাপ্পড় খেয়েও কোনো হেলদোল নেই, মাতালের মতো করছে শুধু। অবশেষে 50 লাখ টাকায় শীতলকে কিনে নিল কুয়েতের বড় বিজনেসম্যান জনাব শেখ মুফাজ্জল। শীতলকে টেনে গাড়িতে তোলার চেষ্টা করছে, কিন্তু তুলতে পারছে না। যখন ধাক্কা দিয়ে শীতলকে ঢোকানোর চেষ্টা করছে, তখনই একটা বুলেট এসে শেখ মুফাজ্জের বুকে ঝচড়া করে দিল। রাস্তায় পড়ে কাতরাতে কাতরাতে মৃত্যু করে ঢলে পড়লেন শেখ মুফাজ্জল। আরাফের লোকেরা চারিদিকে ছড়িয়ে পড়ে গুলি বর্ষণ করছে। আরাফ শীতলের কপালে উষ্ঠদই শুয়ে দিয়ে নিজের বুকে জড়িয়ে নিল। অনেক উঠছে মায়াবিনী, এবার তোমাকে পাকাপোক্তভাবে আমার রাজ্যের রানী করে নিয়ে যাব। আরাফ নিজের গাড়িতে শীতলকে শুয়ে দিয়ে লক করে বের হলো আরমান মির্জা আর জগৎ রায় বাদশাহ জনাব দেওয়ালার হোসেনকে খুঁজতে। প্রত্যেকটা রুম চেক করে খুঁজে বের করতেই পারলো। দরজা জোরে লাথি মেরে খুলে ফেললো বাদশাহ জনাব দেওয়ালার হোসেনকে। যে অবস্থায় দেখলো আরাফ চোখ সরিয়ে নিল, কারণ একটা মেয়ের সাথে অন্তরক্ষা অবস্থায় ব্যস্ত ছিল। গায়ে কোনো পোশাক নেই, সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আরাফের পায়ের সামনে বাদশাহ দেলোয়ার হোসেনের শার্ট প্যান্ট ছুঁড়ে মেরে পড়ল। ওটা পরে বাহিরে আসতে আরমান মির্জা জগৎ রায় পালিয়ে গেছে। সব মেয়েদের উদ্ধার করে সেফলিভাবে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শীতলকে নিয়ে বাড়িতে পৌঁছায় ডক্টরকে এনে চেক আপ করানো হয়েছে। আরাফ নিজের আস্তানায় এসে বাদশাহ দেলোয়ার হোসেনকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। খুব শখ না তোদের মেয়েদের সম্মান নিয়ে সিরিমিলি খেলার? এবার তোদের নিয়ে আমি খেলা করব, দেখি তোদের কোন বা বাঁচায়। আরাফ আয়েশ করে পিটিয়ে যাচ্ছে বাদশাহ দেলোয়ার হোসেনকে। হাত আর পায়ের নখ টেনে তোলা হয়েছে। শরীরে আঘাতের জায়গায় লবণ আর মরিচের গুঁড়ো মিক্স করে মাখিয়ে দিয়েছে। পুরুষত্ব অঙ্গটা কেটে ফেলেছে আরাফ। বড়িটাকে একটা একটা করে টুকর করে পকেটে করে আরাফ পালিত সরীসৃপকে খেতে দেওয়া হলো। আরাফ বাদশাহ দেলোয়ার হোসেনের পুরো বড়িটা পানিতে ফেলে পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে। পার নিচে থাকা বিশাল আকারের 2টা সরীসৃপ তৃপ্ত সহকারে খেতে লাগলো।